করি দেখি আর কতটুকু ইনস্ট্রুমেন্ট পড়ানো যায় তোমাদের। তো তোমরা বইটা একটু সামনে নিয়ে ছবিগুলো দেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই যখন অসপি আসে কোনো ইনস্ট্রুমেন্ট বলো, তোমাদের হয়তো ছবি দিবে, একটা ছবি দিয়ে দিবে, সামনে পিকচার থাকবে আর কি, আইডেন্টিফাই দা ইনস্ট্রুমেন্ট অথবা আইডেন্টিফাই দা অবজেক্ট দা পিকচার, এরকম করে বলা থাকবে। তো প্রথমটাতেই দেখা যাবে যে আইডেন্টিফিকেশনে দেখবে 1.5 অথবা 2 থাকবে। সেই জন্য একদম সুন্দর করে এটার অ্যান্সার করতে হবে। দুইটা ফোর্সেপস যদি দেয় তাহলে পেয়ার অফ obstetric forceps পেয়ার যদি বলে, আর যদি এরকম থাকে একটা থাকে তাহলে তোমরা বলবা যে obstetric forceps একটা, পেয়ার আর বলা দরকার নাই। ঠিক আছে, তাহলে আইডেন্টিফিকেশনটা তোমাদের ঠিক করে এখানে বলতে হবে। তারপরে যেগুলো থাকবে, এটা যখন আমি ফোরসেপসটা সম্বন্ধে পড়াবো, প্রত্যেকটা জিনিসই ধরো তোমাদের কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে। এখন যেমন ধরো টাইপ অফ ফোরসেপস, ঠিক আছে, তারপরে হবে টাইপ অফ ডেলিভারি অফ ফোরসেপস, ডেলিভারি বাই ফোরসেপস। ডেলিভারি একরকম, আরেকটা হলো টাইপ অফ ফোরসেপস একরকম, মানে ইনস্ট্রুমেন্টের টাইপ একটা আর ডেলিভারি টাইপ আরেকটা। ঠিক আছে, তাহলে এরকম করে কোয়েশ্চেন আসবে। তারপরে তোমরা মনে রাখবা যে এইরকম ইনস্ট্রুমেন্ট যদি আসে, শেষ পর্যন্ত আসবে কি এটার ইন্ডিকেশন কি, কমপ্লিকেশনস কি, কমপ্লিকেশনস দিয়ে এটা শেষ হবে। 5টা যে স্টেম থাকবে এর মধ্যে তোমাদের এগুলা জিনিস থাকবে আর কি। তো ফোরসেপটা কি, ফোরসেপ ডেলিভারিটা কি, এটা একটা প্রসেস। ফোরসেপস ডেলিভারি হলো অ্যাসিস্টেড ভেজাইনাল ডেলিভারি, এটা একটা প্রসেস অফ ভেজাইনাল ডেলিভারি বাই ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, কি ইনস্ট্রুমেন্ট, এটা একটা ফোরসেপ, একটা ইনস্ট্রুমেন্ট যেটা ভেজাইনাল ডেলিভারিতে অ্যাসিস্ট করে। তাহলে আর কি কি আছে ফোরসেপ বাদে? ভেন্টোস থাকবে, ঠিক আছে, আর হলো ডিস্ট্রাকটিভ অপারেশনস যেগুলা হয় ডেড ফিটাসে, ডিস্ট্রাকটিভ অপারেশনের যে ইনস্ট্রুমেন্টস গুলা সেগুলা দিয়ে যদি ডেলিভারি হয় সেগুলাকে বলা হয় এই অ্যাসিস্টেড ভেজাইনাল অপারেশন ডেলিভারি। ঠিক আছে, তাহলে এটা আমরা শিখলাম যে এনি ডেলিভারি প্রসেস হুইচ ইজ অ্যাসিস্টেড বাই ভ্যাজাইনাল অপারেশন, ভ্যাজাইনাল অপারেশন দিয়ে যেগুলো হয় সেইটাকে বলা হয় কি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। আচ্ছা, আর যদি বলা হয় ফোরসেপসটা কি, বলবা যে ইজ এ পেয়ার্ড ইনস্ট্রুমেন্ট, এটা একটা পেয়ার্ড ইনস্ট্রুমেন্ট ডিজাইন টু assist the extraction of the fetal head। এখানে শুধু ফোরসেপসটা এবং ভেন্ট্রোসটা তোমার ফিটাল হেডটাকে এক্সট্রাক্ট করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা করা হয়ে থাকে। এটা একটা পেয়ার্ড ইনস্ট্রুমেন্ট ডিজাইন টু অ্যাসিস্ট এক্সট্রাকশন অফ দ্য ফিটাল হেড। ঠিক আছে, তাহলে ভেন্ট্রোসও সেম, কিন্তু এটা পেয়ার্ড ইনস্ট্রুমেন্ট হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন যেটা আসবে টাইপস। বইয়ে কিন্তু অনেক 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 কিছু লেখা আছে, আমি জাস্ট তোমাদের যতটুকু লাগবে সেই জিনিসটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখন আসবে হলো টাইপস অফ ফোরসেপস, কত রকমের টাইপ ইনস্ট্রুমেন্ট আর কি ফোরসেপস ইনস্ট্রুমেন্টটা আছে। আগে করা হয়তো লং কার্ভ, লং কার্ভ মানে অনেক বড় একটা লং কার্ভ। আগে সবচেয়ে আগে যেটা করা হতো অবসলিট হয়ে গেছে, এখন যেটা সেটা হলো কিল্যান্ড ফোরসেপস। এটা অনেক বড় ছিল, যার জন্য করতো কি এটা এঙ্গেজ হওয়ার আগে নন এঙ্গেজ হেডের মধ্যেই দিয়ে, যখন দেখা যেত যে এটা ট্রান্সভার্স অ্যারেস্ট হয়ে গেছে, ট্রান্সভার্স অ্যারেস্ট মানে কি এটা ব্রিমটাতে ট্রান্সভার্সলি এটা ব্রিম অফ দ্য পেলভিসে আটকে গেছে, এটা এঙ্গেজও হয়নি, নন এঙ্গেজ, তখন করা হতো। কিন্তু আজকাল তো ট্রান্সভার্স অ্যারেস্ট বলো হলে পরে কি করবো আমরা সিজারিয়ান সেকশন করে ফেলি, কিন্তু আগেকার দিনে তো একটু ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি বেশি করতো সিজারের চেয়ে। তো সবচেয়ে আগে যেটা করতো সেটা হলো যে সবচেয়ে বড় স্ট্রং একদম হেভি একটা ইনস্ট্রুমেন্ট, সেটা হলো কিল্যান্ড ফোরসেপস। এটা অবসলিট মোটামুটি। আর এখন যেটা পাওয়া যায় সেটার মধ্যে হলো লং কার্ভড ফোরসেপস আর একটা হলো শর্ট কার্ভড ফোরসেপস। শর্ট কার্ভ ফোরসেপসটাকে আমরা রিগলিস, WRIGGLEYS, হ্যাঁ, রিগলিস ফোরসেপসও বলে থাকি। এটা হলো শর্ট কার্ভ ফোরসেপস। তাহলে কয় রকম আছে, একটা হলো লং কার্ভ, একটা হলো শর্ট কার্ভ, একটা হলো কিল্যান্ড ফোরসেপস। এটা হলো টাইপ, হ্যাঁ, 3টা টাইপের ফোরসেপস এখানে থাকে। আচ্ছা, লং কার্ভ কেন বলে, এইখানে মানে ধরো ফোরসেপস এর মধ্যে ইনস্ট্রুমেন্টের মধ্যে ভাগ থাকে, যেমন ধরো কি থাকবে ব্লেডস, সামনে যে কার্ভ গুলা, তোমরা তো ফোরসেপস দেখছো মনে হয় এতদিনে, না নাহলে বইটা একটু দেখো, সামনের অংশটুকু হলো ব্লেড, ঠিক আছে, তারপরে একটুকু থাকবে হলো তোমার শ্যাঙ্ক, হ্যাঁ, তারপরে শ্যাঙ্ক থাকলো লম্বা একটু অংশ,
তারপরে একটা লকের মতো থাকে, যখন দুটা একসাথে লেগে যায় তখন এটা লক হয়, তারপরে থাকে হ্যান্ডেল। এই চারটা অংশ এখানে থাকে, ব্লেড, শ্যাঙ্ক, এটা ধরবে, এটা হয়তো দিবে পার্টস অফ দা ফোরসেপস, ব্লেড, শ্যাঙ্ক, হ্যান্ডেল, লক এন্ড দেন হ্যান্ডেল। এই যে লং কার্ভ এন্ড শর্ট কার্ভ, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? শর্ট কার্ভটা হলো ইনস্ট্রুমেন্টটা ছোট, ছোট কোন দিকে? হ্যান্ডেলটা যখন শর্ট হয়ে যাবে, হ্যান্ডেলটা যখন শর্ট হয়ে যাবে তখন এটাকে বলা হয়, বা শ্যাঙ্কটা যখন ছোট হয়ে যায় তখন এটা হয়ে যায় শর্ট কার্ভ। কিন্তু ব্লেডটা কিন্তু মোটামুটি সমানই থাকে, ঠিক আছে? তাহলে লং কার্ভটা হলো একটু হেভি থাকে, আর এটা ব্লেডটা থাকে হলো, তোমরা মনে রাখার চেষ্টা করো, যদি তোমাদের সেন্টিমিটার দিয়ে দেয় যে ব্লেড কতটুকু থাকে, হ্যান্ডেল কতটুকু থাকে, মোটামুটি এইটা একটু জানতে হবে। সেটা হলো 37 সেন্টিমিটার, লং কার্ভের ব্লেডটা হলো 37 সেন্টিমিটার। আর শ্যাঙ্ক যেটা বললাম, যে শ্যাঙ্ক যেটা হ্যান্ডেল এন্ড ব্লেডের মাঝখানে থাকে, শ্যাঙ্কটা সেটা হলো 6.25 সেন্টিমিটার। এইটাই ছোট করে ফেলা হয় শর্ট কার্ভ ফোরসেপস এর মধ্যে, ঠিক আছে? তাহলে লেংথটা কোনটা বাড়ায়? আমাদের লেংথটা বাড়ায় হলো শ্যাঙ্ক। শ্যাঙ্কটা যখন, আর শ্যাঙ্কটা যদি বাড়ে, লম্বায় বাড়ে, লেংথে বাড়ে, আমাদের একটু সুবিধা হয় কি, শ্যাঙ্কটা যখন বড় হয় তখন লকটা থাকে হলো ইন্ট্রয়েটাস এর বাইরে, ঠিক আছে, বালবাতে, তাহলে লকটা ওইখানে হইতে সুবিধা, কারণ হলো লং কার্ভ দিয়ে যেটা ডেলিভারি করব একটু উপর থেকে করব আমরা, ঠিক আছে? একটু একটু উপরে যখন হেডটা থাকে তখন আমরা এই জিনিসটা করি, যার জন্য হ্যান্ডেলটা লম্বা করে লকটাকে আমরা ভালভার কাছে নিয়ে আসি। আর যখন আমরা লো ফোরসেপস করব বা আউটলেট ফোরসেপস করব তখন কি হয়, আমরা শর্টকাট ফোরসেপসটা ইউজ করি। তখন হয় কি, মাথাটা নিচে থাকে, তো তাহলে হ্যান্ডেলটা আমার অত বড় করা লাগবে না, ছোট হ্যান্ডেল হয় আমার, হ্যান্ডেল না, শ্যাঙ্কটা ছোট হয়, তাহলে লকটা অটোমেটিক বাইরেই থাকে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিস পার্টস গুলো আমরা পড়লাম, তাহলে আমরা পড়লাম টাইপস অফ দা ফোরসেপস আর পার্টস অফ দা ফোরসেপস, এটা তোমাদের এটা জানতে হবে, এবং কত সেন্টিমিটার সেটা জানতে হবে। হ্যান্ডেলটা ইউজুয়ালি থাকে 12.5 সেন্টিমিটার। তাহলে ব্লেড হলো লং কার্ভে 37.5 সেন্টিমিটার, শ্যাঙ্কটা থাকে 6.25 সেন্টিমিটার, শর্ট কার্ভে গিয়ে এই শ্যাঙ্কটার লেন্থ কমে যাবে, আর হ্যান্ডেলেরটা থাকে 12.5 সেন্টিমিটার, কারণ একটু বড় থাকে, যাতে ধরে এটা ট্রাকশন দেয়া যেতে পারে এবং ডেলিভারিটা করা যায়, ঠিক আছে? তাহলে তোমাদের অসুবিধা হলে আমি আর একটু স্লো করে বলতে পারি, যদি অসুবিধা হয় তোমরা বললো আমাকে। তারপরে চলে আসবে আইডেন্টিফিকেশন অফ দা ব্লেডস, আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তার আগে আমরা একটু সেটা পড়ি, কার্ভ গুলা পড়ি। ব্লেডের কয়টা পার্ট থাকে, ব্লেডের কয়টা সারফেস থাকে? একটা থাকে পেলভিক কার্ভ, বাইরের দিকে যেটা, হ্যাঁ, পেলভিক কার্ভ ব্লেডটার সামনে। আরেকটা থাকে হলো কেফালিক কার্ভ, ভিতর দিকে। তাহলে তোমরা বুঝতেই পারছো, যখন এইভাবে করে এই ফোরসেপসটা যখন এভাবে করে আটকানো হয়ে যায়, টিপটা একটু সেপারেট থাকে, একটু দূরত্ব থাকে, ঠিক আছে? এই যে টিপের যে দূরত্বটা সেটা হলো 2.5 সেন্টিমিটার থাকে। কার্ভ বলতে একটা যদি বুঝায় এটা ফোরসেপস, তাহলে এইটা হলো তোমার পেলভিক কার্ভ, কারণ এটা ম্যাটারনাল পেলভিসে গিয়ে সেট করে। আর যখন এরকম থাকে তখন মাথাটা কই থাকে? এখানে থাকে। তাহলে এই ভিতরেরটা কনকেভটা হলো কেফালিক কার্ভ, ঠিক আছে? এইটা হলো তোমার কার্ভ। আর এই যে পেলভিক সারফেসটা থাকে, কার্ভটা থাকে, এইটারও এইদিকে একটা কার্ভ থাকে, এদিকে আরেকটা কার্ভ থাকে, ঠিক আছে? একটা জিনিসের এরকম, ধরো এখানে একটা কার্ভ, এখানে একটা কার্ভ, হ্যাঁ। তো সামনের দিকে যেটা তোমার থাকবে সেটা হবে এরকম একটু কনকেভ হবে সামনে, আর এটা হবে কনভেক্স, ঠিক আছে? পিছন দিকে যেটা থাকবে কনভেক্স। তো ছবিটা দেখো তোমরা, তাহলে পেলভিক কার্ভ, কেফালিক কার্ভ, মাথাটা ফিটাল হেডটা ফিট করবে, এটা ফিট করবে হলো ম্যাটারনাল পেলভিসে। এইদিকে একটা কার্ভ থাকবে, সেটাকে বলা হয় পিছন দিকে যদি থাকে, এটা হলো কনভেক্স। আর সামনে যেটা থাকবে একটু বাঁকা এরকম হয়ে থাকে, এটাকে বলা হয় কনকেভ। কনকেভটা সবসময় আমার সামনে থাকবে। তাহলে আইডেন্টিফিকেশন যখন করব, কিভাবে আমরা আইডেন্টিফাই করব কোনটা কোন ব্লেড? যেইটা যেই পেলভিসে সেট করে, যেই ব্লেডটা যেই সাইড অফ দা মাদার পেলভিস যেই সাইডে করে, সেটাতেই আমরা বলি সেই। যদি এটা ফিট করে হলো মেটারনাল লেফট পেলভিসে, মেটারনাল লেফট সাইডে, তাহলে এটা হলো লেফট ব্লেড, ঠিক আছে? আর যদি রাইট পেলভিসে করে তাহলে এটা হবে রাইট ব্লেড,
তাহলে আমরা আইডেন্টিফাই কিভাবে করব? যখন এটা এরকম করে ধরো একটু জায়গা শ্যাঙ্ক, বাকিটা হ্যান্ডেল, এই মাঝখানে থাকবে লক। হ্যাঁ, যখন এটা এরকম করে আর্টিকুলেট হবে হবে তখন টিপটা তোমার সামনে থাকবে, টিপটা উপর দিকে থাকবে, আর আমি যে একটা কার্ভ বললাম কনকেভ, সেটাও তোমার দিকে থাকবে। তাহলে টিপটা আপওয়ার্ডস, ঠিক আছে। আর এই পেলভিক কার্ভের যে কনকেভ অংশটা থাকবে এরকম বাঁকা, সেটা থাকবে টুয়ার্ডস ইউ। হ্যাঁ, তাহলে ফরওয়ার্ডস, তাহলে টিপটা হবে আপওয়ার্ডস এন্ড কনকেভ পার্ট অফ দা পেলভিক কার্ভ ফরওয়ার্ড, ঠিক আছে। তারপরে এটা কি হবে, শ্যাঙ্কটা যখন এটা আর্টিকুলেটেড হবে, শ্যাঙ্ক দুইটা কিন্তু একটু দূরে থাকবে, কিন্তু এখানে এসে লকটা লেগে যাবে, লকটা পরে লাগবে, আর শ্যাঙ্ক দুইটা একটু আলাদা থাকবে, ঠিক আছে। তারপরে থাকবে হ্যান্ডেল। এটা তোমাদের ইনশাল্লাহ পরে যখন ই হবে তখন ইনস্ট্রুমেন্টটা দেখানো হবে, জাস্ট এখন ছবিটা একটু দেখে রাখো, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, যখন হাউ টু আইডেন্টিফাই দা ব্লেডস, তাহলে তোমাকে এই জিনিসটা লিখতে হবে। when articulated tip upwards, concave side of the pelvic curve forward, ঠিক আছে। আর যেই কোন সেটা আমরা প্রথমে অ্যাপ্লাই করব, কোন ব্লেডটা, আমরা ইউজুয়ালি লেফট ব্লেড is placed in the pelvis first, ঠিক আছে। অলওয়েজ আমরা লেফট ব্লেডটা আমরা আগে দিয়ে রাখি, প্রথমে লেফট ব্লেড, তারপরে রাইট ব্লেড, তারপরে আমরা মাথার মধ্যে যখন লাগবে তখন, আর যদি একদম রোটেশন সমস্ত কিছু ভালো থাকে, পজিশন ভালো থাকে, তাহলে অটোমেটিক এটা আর্টিকুলেটেড হয়ে যাবে, এখানে এসে লেগে যাবে লকটা। যখনই লকটা একটু প্রেসার দিয়ে লাগাতে হবে তখন বুঝতে হবে যে এটা রোটেশনটা আমার ঠিক হয়নি। ফোরসেপস এর একটা অ্যাডভান্টেজ হলো, মাইল্ড যদি রোটেশন একটু মাইল্ডলি যদি এসে থাকে, একটু এদিক ওদিক থাকে যে না রোটেশনটা কারেকশন হয় নাই, আমরা ফোরসেপস দিয়ে একটু রোটেশন করে নিতে পারি, একটু রোটেশন করা যায়। এটা হলো আমার যদি হাই আপ কোনো ফোরসেপ করতে হয় তাহলে রোটেশনটা আমার লাগে, যেটা আগে লাগতো সেটা হলো কিলেন ফোরসেপসে, ঠিক আছে। কিলেন ফোরসেপস দিয়ে রোটেশনটা পুরাটাই আমাকে এখানে করে নিতে হতো, যার জন্য এটা অনেক বড় হেভি ছিল, ঠিক আছে। আর শর্ট কার্ভে তো বললাম যে হ্যান্ডেল এবং শ্যাঙ্কের লেন্থটা তোমার কমে যাবে। আচ্ছা, এখন আমরা টাইপ পড়লাম, এখন আমরা টাইপ অফ দা ফোরসেপস ডেলিভারি টাইপটা আমরা এখানে দেখব। বইয়ে অনেক কিছু লেখা, তোমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে যেতে পারো যে আমরা এই জিনিসগুলা এখানে পড়বো। তাহলে চয়েস অফ ফোরসেপস অপারেশন কয় রকমের হতে পারে? একটা তো হাই আপ বললাম, একদম হাই, যেটা হলো ট্রান্সভার্স অ্যারেস্ট বাই কিলেন ফোরসেপস, আর আরেকটা থাকে হলো মিড ফোরসেপস, ঠিক আছে, মিড ফোরসেপস। আরেকটা থাকে হলো আউটলেট ফোরসেপস, আরেকটা হলো লো ফোরসেপস, চারটা টাইপ। তাহলে তোমরা যদি রিসেন্ট এর কথা বলতে যাও তাহলে শুরুতেই বলবা হলো আউটলেট ফোরসেপস, তারপরে বলবা হলো লো ফোরসেপস, তারপরে হলো মিড ফোরসেপস। আস্তে আস্তে একটা মাথাটা উপর দিকে আছে এরকম একটা চিন্তা করো যে বেবির মাথাটা পেলভিসের উপরে, তাহলে মিড ফোরসেপস এন্ড দেন হাই ফোরসেপস, ঠিক আছে। হাই ফোরসেপস মানে এঙ্গেজ হয়নি, একদম নট এঙ্গেজড একটা হেডকে আমি টেনে এঙ্গেজমেন্ট করাবো, করায় তারপর ডেলিভারি করব, সেজন্য এটা অবসলিউট হয়ে গেছে। এখন এত বেশি ইনজুরি হয় সেজন্য এটা অবসলিউট হয়ে গেছে। এরপরে আসবে মিড ফোরসেপস, এটা খুব অল্প সংখ্যক, আজকাল তো ফোরসেপস করেই না, বাট যদি তুমি ইসে দেখো এস্টিমেট করো যে হ্যাঁ কত পার্সেন্টেজ হয়, তাহলে দেখা যাবে যে 10%, হ্যাঁ 10% কেসে মিড ফোরসেপস করা হয়। এই ক্ষেত্রে হেড অফ দা ফিটাস এঙ্গেজড থাকে, ঠিক আছে। আমি যদি পার অ্যাবডোমিনালি দেখি তাহলে 1/5 পালপেবল হবে হেড, আর যদি পিভি করি তাহলে দেখবো যে হেডটা এঙ্গেজড আছে, বাট এঙ্গেজড হয় কোথায়? ইসচিয়াল স্পাইনাল লেভেলে, বাট এর চেয়ে একটু নিচে নামা, +2 সেন্টিমিটার। তোমরা তো জানো যে +2 -2 কখন বলি, যখন আমাদের ইসচিয়াল স্পাইন লেভেলে থাকে। এটা থাকে কি, এটা থাকে হলো জিরো স্টেশন। তার চেয়ে যদি 1 সেন্টিমিটার উপরে মানে পেলভিসের দিকে থাকে তাহলে সেটা যায় +1 স্টেশন বলি, আর তার চেয়েও যদি বেশি হয় উপরে থাকে তাহলে +2 বলি,
মাইনাস বলি, মাইনাস যত দূর পেলভিসের দিকে যাবে তখন আমি মাইনাস বলি। আবার যদি ধরো ইস্চিয়াল স্পাইনাল লেভেলে আমরা 0 স্টেশন ধরলাম, তার চেয়ে সে নিচের দিকে নামছে, তার মানে পেরিনিয়ামের দিকে নামছে। যদি স্টেশন 0 ইস্চিয়াল স্পাইন থেকে 1 সেন্টিমিটার নিচে থাকে আমরা বলি +2, ঠিক আছে। তারও আরো নিচে আসলে বলি +1। বুঝতে পারছো? মাইনাস হবে পেলভিসের দিকে গেলে, আর প্লাস হবে হলো যদি আমরা পেরিনিয়ামের দিকে নিচের দিকে আসে তখন আমরা প্লাস বলি, +1 +2 সেন্টিমিটার। তাহলে মিড ফোর্সেস যখন হয় ফিটাল হেডটা এঙ্গেজ থাকে, পার অ্যাবডোমিনালি আমরা 1/5 পালপেবল পাই। আর স্টেশন যদি বলি আমরা বলি +2 সেন্টিমিটার, তার মানে হলো ইস্চিয়াল স্পাইনাল লেভেল থেকে 1 সেন্টিমিটার নিচে। তারপরেও সেটা আসে না, পেরিনিয়ামের মধ্যে থাকে, পেলভিক ফ্লোর টাচ করে না, বা এটা এন্ট্রয়েটাসের কাছে থাকে না, এটা জাস্ট পেরিনিয়ামের মধ্যে একটু দেখা যায় যে হেডটা আসছে, তখন আমরা এটাকে বলি মিড ফোরসেপস। মিড ফোরসেপস করতে গেলে ফোরসেপস দেওয়ার আগে রোটেশন যদি না হয় তাহলে আমরা হাত দিয়ে একটুখানি ম্যানুয়াল রোটেশন করে নিতে পারি। ধরো একটু হেডের বক্সিপুটটা এক সাইডে থাকলো, এক্সিপিটটা একটু অবলিকলি থাকলো, তখন আমরা ম্যানুয়ালি হাত দিয়ে, মানে পেরিনিয়ামের মধ্যে পেলভিক ফ্লোর টাচ করে না, পেরিনিয়ামের মধ্যে যেহেতু আমরা হাত দিয়ে এটাকে একটু ম্যানুয়াল রোটেশন করে দেন অ্যাপ্লিকেশন অফ দা ফোরসেপস আমরা এখানে করে থাকি। ঠিক আছে, এটা হলো মিড ফোরসেপস। এবার আসবে হলো আউটলেট ফোরসেপস। আউটলেট ফোরসেপস কি? এটা ফিটাল হেডটা আমি দেখতে পাচ্ছি হয় পেরিনিয়ামে না হলে পেলভিক ফ্লোরের মধ্যে, ঠিক আছে, টাচ করছে, তাহলে আমি কি করব? আউটলেট ফোরসেপস হলো এটা একটা লো ফোরসেপস। লো ফোরসেপস কি কি? একটা তো আমি লো ফোরসেপস ডিরেক্টলি বলে ফেলছি, হ্যাঁ, লো ফোরসেপস। আউটলেট ফোরসেপসটাও হলো লো ফোরসেপস এর একটা ভ্যারাইটি, কিন্তু তখন হেডটা কই থাকে? হেডটা থাকে পেরিনিয়ামের মধ্যে। আমি জাস্ট পেরিনিয়ামের মধ্যে দেখবো যে আসছে হেডটা, ঠিক আছে, পেলভিক ফ্লোরটা ও টাচ করে না, তাহলে এটাকে বলা হয় আউটলেট ফোরসেপস। all outlet forceps are low forceps, but all the low forceps are not outlet forceps, ঠিক আছে। আউটলেট ফোরসেপস মানে মাথাটা আরেকটু উপরে থাকলো, তখন আমরা বলি আউটলেট ফোরসেপস। এটা পেরিনিয়াম টাচ করে যখন তখন করি। আর লো ফোরসেপস কি? যখন হেডটা ভিজিবল এট দা এন্ট্রয়েটাস, একদম এন্ট্রয়েটাসের কাছে এটা চলে আসলো, তখনই এটাকে বলা হয় লো ফোরসেপস। ইউজুয়ালি আমরা শর্ট কার্ভ দিয়ে আউটলেট এবং লো ফোরসেপস অপারেশনটা করি, মানে সবচেয়ে বেশি ডেলিভারি ফোরসেপস এর কোনটা হয়? লো ফোরসেপস 90%। হেডটা আসলো, মানে একদম পেরিনিয়ামটা টাচ করে আছে, কিন্তু মায়ের এক্সপালসিভ ফোর্সটা নাই, বা কিছু একটা সমস্যা হলো যার জন্য তখনই ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে গেল, তখন আমরা কি করি? তাড়াতাড়ি করে চট করে লো ফোরসেপস ডেলিভারিটা করে ফেলি, ঠিক আছে। তাহলে এটা হলো টাইপস অফ ফোরসেপস ডেলিভারি। এটা আমরা করলাম। তাহলে 4-5টা কোয়েশ্চেন কিন্তু অস্পির এখানে হয়ে গেল, ঠিক আছে। কোনো অসুবিধা আছে তোমাদের? কেউ রেসপন্স করো, না হলে তো বুঝি না। নো ম্যাম। আছো তোমরা? জি ম্যাম, সমস্যা জি হচ্ছে না। ম্যাম। এখন তাহলে আমি কন্টিনিউ করে যাই, আর কথা বলি না, হ্যাঁ। এরপরে যে কোয়েশ্চেনটা আসবে, ইন্ডিকেশন অফ ফোরসেপস ডেলিভারি। ইন্ডিকেশন কি কি? তাহলে কি কি ইন্ডিকেশন হতে পারে? আমরা দুইটা ব্রড হেডিং এ নিয়ে যাব, সেটা হলো মেটারনাল এন্ড ফিটাল। তাহলে মেটারনাল ইন্ডিকেশনই এখানে খুব বেশি, কেন মায়ের এক্সপালসিভ ফোর্সটা তো লাগে, তাহলে এইখানে দেখা যায় যে মায়ের জন্যই আমরা ফোর্সেস ডেলিভারিটা করি। কারণ হলো যদি নর্মালি হয়ে যায় তো হয়ে যায়, কিন্তু কোনো এক স্টেপে এসে যদি প্রলংড হয়ে যায় তখনই আমরা ফোর্সেস ডেলিভারিটা করি। তাহলে মায়ের যদি ইনএডিকুয়েট এক্সপালসিভ ইফোর্ট থাকে, ইউজুয়ালি কখন এটা হয়? আমরা যখন ইপিডুরাল অ্যানালজেসিয়া দেই, লেবার অ্যানালজেসিয়ার মধ্যে আমরা ইপিডুরাল অ্যানালজেসিয়া যদি দেই, দেখা যায় যে সেকেন্ড স্টেজে যে এক্সপালসিভ ফোর্সটা লাগে মায়ের, সেইটা সে দিতে পারে না, সে বুঝতেই পারে না, ঠিক আছে, তখন আমরা এই জিনিসটা করে থাকি। তার বাদেও যখন আমরা চিন্তা করি যে এক্সপালসিভ ফোর্সটা দিলে পরে মায়ের ক্ষতি হবে, when expulsive ফোর্স আর অ্যাভয়েড করতে হবে, আর অ্যাভয়েডেড, হ্যাঁ, যে এখানে মায়ের ক্ষতি হতে পারে। কখন? যখন হার্টের সমস্যা থাকে, মায়ের যদি কোনো কার্ডিয়াক সমস্যা থাকে, তখন
যখন বা হাইপারটেনসিভ ক্রাইসিস, খুব খারাপ অবস্থায় আছে, এক্লেমশিয়া হয়ে খিঁচুনি হয়ে যাবে, ও পারছে না এক্সপালসিভ ফোর্সটা দিতে, তখন আমরা করে থাকি। তাহলে একটা হলো মা নিজেই দিতে পারে না, ইনএডিকুয়েট এক্সপালসিভ ইফোর্ট, হ্যাঁ। আর প্রলংড লেবারে আছে, মা কিভাবে থাকবে? এক্সোশনে থাকবে। এই এক্সোশনের কারণে দেখা যায় যে শেষ মুহূর্তে এত বেশি কন্ট্রাকশন হলো, এত বেশি প্রলং থাকলো, মা ডিহাইড্রেটেড হয়ে এক্সস্টেড হয়ে গেল, কিন্তু যখনই এক্সপালসিভ ফোর্সটা দেওয়ার কথা তখন দিতে পারছে না, তখন একটা হতে পারে, ঠিক আছে, এক্সোশনের জন্য ম্যাটারনাল। আর যখন when expulsive efforts are অ্যাভয়েড করা হয়, তখন যেমন কার্ডিয়াক কোনো প্রবলেম, হাইপারটেনসিভ ক্রাইসিস যদি হয়, অথবা মায়ের যদি স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি থাকে, তখন আমরা চাই না যে মা এই এক্সপালসিভ ফোর্সটা অ্যাপ্লাই করুক, ঠিক আছে। তাহলে এটা হলো ইন্ডিকেশন, কয়টা হলো? 3টা, ঠিক আছে। একটা হলো এক্সপালসিভ ফোর্স দিতে পারছে না, এক্সপালসিভ ফোর্স অ্যাভয়েড করতে হবে, আর একটা হলো ম্যাটারনাল এক্সর্শন, ঠিক আছে। এই 3 কারণে আমরা দেই না। আরেকটা হতে পারে ফিটাসের কি? ফিটাল ডিস্ট্রেস। ফিটাল ডিস্ট্রেস হলে আমরা এখানে আর ওয়েট করব না, ঠিক আছে, তাড়াতাড়ি করে ফোরসেপস ডেলিভারি করে ফেলবো। আরেকটা অ্যাপ্লিকেশন হয় ফোরসেপস এর, যেটা ভেন্টোজে হয় না, সেটা হলো আফটার কামিং, তোমরা নিশ্চয়ই পড়ছো, আফটার কামিং ডেলিভারি অফ দা আফটার কামিং হেড অফ ব্রিজ প্রেজেন্টেশন, ঠিক আছে। যে 3টা মেথড আছে, ব্রিজ ডেলিভারি, হেড ডেলিভারি, ব্রিজে, সেই 3টার একটা হলো ফোরসেপস, ঠিক আছে। তাহলে এই জিনিসটা দেখবো। আর আরেকটা হেডিং এ আছে আদার্স। তাহলে 3টা হেডিং, একটা হলো ম্যাটারনাল, একটা হলো ফিটাল, আর একটা হলো আদার্স। আদার্স এর মধ্যে আমি যে কথাটা বললাম, প্রলংড সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজে প্রলংড হয়ে যাচ্ছে, তাহলে প্রাইমিতে কতটুকু হবে? মোর দেন 2 আওয়ার্স, এবং মাল্টিতে আরেকটু তাড়াতাড়ি হওয়ার কথা, যদি মোর দেন 1 আওয়ার হয়ে যায় কিন্তু ডেলিভারি হচ্ছে না, হেডটা একদম নিচে নেমে আছে, তখন আমরা এই ফোরসেপস ডেলিভারিটা করে দিব। আর আরেকটা যেটা করি আমরা, টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ। তাহলে আদার্স এর মধ্যে আমরা সেকেন্ড স্টেজের কথাই বলবো, টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার। সেটা কি? একটা হলো সিভিয়ার প্রি-এক্লেমশিয়া যদি থাকে, হ্যাঁ আমি বললাম যে সিভিয়ার প্রি-এক্লেমশিয়া যদি থাকে বা এক্লেমশিয়া হচ্ছে, তখন আমরা তাড়াতাড়ি করে কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ করব। তো এইটা আমরা এই সময় করব। অথবা কোনো কার্ডিয়াক ডিজিজ, অথবা তখন হার্ট ফেলিওর ডেভেলপ করছে, আমাদের তাড়াতাড়ি এটা বেবিটা বের করতে হবে, ডেলিভারি করতে হবে, তখন আমরা কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ, ঠিক আছে। তাহলে এই ইন্ডিকেশন গুলা তোমরা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন অন্তত 4টা পড়ে রাখবা। 4টা হলে হয় কি, ইন্ডিকেশনের মধ্যে তাহলে দেখা যাবে যে 2 দিল মার্কটা, তাহলে প্রত্যেকটার জন্য কত থাকলো? 0.5 করে থাকলো, হ্যাঁ। অস্পিতে তো এইভাবেই ভাগ করে পড়তে হয়। তাহলে অন্তত 4টা ইন্ডিকেশন তোমরা, ফিটাস বলো বা আলাদা করে তখন বলা লাগবে না, তোমরা ফিটাল ডিস্ট্রেসটা মাস্ট বলবেই, ঠিক আছে। আর ম্যাটারনাল এর মধ্যে ইনএডিকুয়েট এক্সপালসিভ ফোর্স, আর একটা হলো টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ। এই ইম্পর্টেন্ট কজেস ইন্ডিকেশনস গুলো তোমাকে এখানে বলতে হবে, 4টা তোমরা রেডি করে রাখবা, ঠিক আছে। এইবার আমি পড়ি। আমি তো দেখলাম যে কয়টা কার্ভ আছে, কি পার্টস আছে, কত কিছু আছে, হ্যাঁ, কিন্তু এই যে ফোরসেপসটা আমার কি কি কাজ করে, শেষ হয়ে গেছে? 23। হ্যাঁ, আপাতত সবসময় বলে 50 জনের বেশি আছে, কিন্তু ওরা এরকম কম আসলে কেন হবে? আমাদের তো প্রায় কাছাকাছি। আচ্ছা, এখন তাহলে আমরা জানবো যে এই যে ফোরসেপস ইনস্ট্রুমেন্টটা, এটার কি কি কাজ আছে, কেন আমরা এই ফোরসেপস ডেলিভারিটা করি, মেইন কাজ কি? এই যে আমরা ফোরসেপসটাকে ধরে একটা টান দেই, হ্যাঁ, এটাকে কি বলা হয়? ট্রাকশন। ট্রাকশন দিয়ে আমরা কি করি? মাথাটাকে, ফিটাল হেডটাকে নিচে নামাই, ঠিক আছে, নিচে নামাই, তারপরে আমরা ডেলিভারি করি। তাহলে আমাকে কি কি করতে হবে? এখানে ফাংশনটা কি, ফাংশন অফ দ্য ফোরসেপস কি? মেইনলি হলো ট্রাকশন। ট্রাকশন দিয়ে আমাকে এই হেডটাকে উপর থেকে নামাতে হবে। তাহলে এই ট্রাকশনের একটা ফোর্স থাকে, ঠিক আছে। প্রাইমি যারা, তাদের পেরিনিয়াম বলো, পেলভিস বলো, সমস্ত কিছু মাসেল বলো, পেরিনিয়াল মাসেল বলো, ইন্ট্রয়েটাস বলো, এগুলো সমস্ত কিছু কি থাকে? একটু রিজিড থাকে পেরিনিয়ামটা, তাই তো, মাসেল গুলো একটু রিজিড থাকে। তাহলে এখানে আমাকে ট্রাকশন ফোর্সটা একটু বেশি দেয়া লাগবে। তাহলে প্রাইমিতে এই ট্রাকশন ফোর্স, যে টান দিয়ে নিচের দিকে নামাবো, সেটা হলো 20 কেজি। এটা তোমাদের জানতে হবে, এটা দিবে 20 কেজি। আর মাল্টি যদি হয় তাহলে হবে 13 কেজি, 13, ঠিক আছে। আর প্রাইমি হলে একটু বেশি, 20 কেজি লাগবে। আচ্ছা, আর আমি বললাম যে রোটেশন সবসময় করে না,
ফরসেপস সেটা হয় শুধু কিল্যান্ডে, যেটা হলো গিয়ে অনেক দূর মিড ফরসেপস এর উপরেও আমরা যাব, যেটা হলো ট্রান্সভার্স রেস্টে করা হয়। সেই কিল্যান্ড ফরসেপস অনেক বড় থাকে, সেইটা তোমাকে রোটেশন করে দিতে পারে, কারণ আমি ম্যানুয়াল রোটেশন অত দূর হাত দিয়ে ম্যানুয়াল রোটেশন করতে পারবো না। তাহলে এই ফোর্সেপস এর একটা ইসে হলো ট্রাকশন ফোর্স, আরেকটা হলো রোটেশন। তোমরা পাশে লিখে দিবে কিল্যান্ড ফোর্সেপস, অবশ্যই এটা তোমাকে লিখতে হবে, অন্যান্য ফোর্সেপস এ এই রোটেশনটা হয় না। আচ্ছা, এটার আর কি ফাংশন আছে? ইট অ্যাক্টস এজ এ প্রোটেক্টিভ কেজ। প্রোটেক্টিভ কেজ ফর কি? ফিটাল হেড। আমরা ভাবি না আল্লাহ ফোরসেপসটা এরকম করে চেপে গেল, হ্যাঁ, কিন্তু দেখো এখানে ফেনেস্ট্রেটেড থাকবে আর কার্ভ থাকবে এরকম, যেটা প্রোটেকশন করে অফ দ্য ফিটাল হেড। আরেকটা কি করে? কন্ট্রোল ডেলিভারি অফ দ্য আফটার কামিং হেড ইন ব্রিজ প্রেজেন্টেশন। তাহলে এটার আরেকটা ফাংশন হলো কন্ট্রোল ডেলিভারি, বলবা কন্ট্রোল ডেলিভারি অফ দ্য আফটার কামিং হেড অফ দ্য ফিটাস। আর আরেকটা জিনিস হলো এটার ফাংশন, 5 নাম্বার ফাংশন, আমরা ইউজুয়ালি তোমরা যদি ওটিতে ঢুকো দেখতেও পারো, ম্যাডাম খুব ইউজ করে, আজকাল অনেকেই ইউজ করে, সেটা হলো গিয়ে 1/4 ব্লেড। একটা ব্লেড ইউজ এস বেকটিস বলা হয় যখন ডিউরিং সিজারিয়ান সেকশন হেড ডেলিভারি করার জন্য, টু ডেলিভারি দ্য হেড অফ দ্য ফিটাস, এই একটা সিঙ্গেল ব্লেড ইউজ করা হয়, তখন এটাকে বলা হয় বেকটিস। ঠিক আছে? তাহলে 5টা ফাংশন আমাকে এখানে পড়তে হবে, একটা হলো ট্রাকশন, একটা হলো রোটেশন, একটা হলো প্রোটেক্টিভ কেজ, একটা হলো কন্ট্রোল ডেলিভারি করা যায় অফ দ্য আফটার কামিং হেড, আরেকটা হলো 1/4 অ্যাক্ট এজ বেকটিস ডিউরিং সিজারিয়ান সেকশন। তাহলে ফাংশন অফ দ্য ফোরসেপস আমাকে এখানে একটা কোয়েশ্চেন আমার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি? তারপরে কোয়েশ্চেন হবে প্রি রিকুইজিট অফ ফোরসেপস ডেলিভারি। এর বাদে তোমাদের আমি যতটুকু বলছি না, এর বাদে আর বেশি কিছু পড়া লাগবে না, তারপরে তুমি এটা। আচ্ছা, তাহলে প্রি রিকুইজিট মানে আমি যে ডেলিভারি করব, হ্যাঁ, ফোরসেপস, তার কি কি জিনিস আমি রেডি রাখবো, হ্যাঁ, আর তার আগে আগে আমাকে কি কি জিনিস রেডি রাখতে হবে, কি রিকুইজিশন আমার আছে। সবাইকে তো আমি আর ফোরসেপস ডেলিভারি এখানে করতে পারবো না। তাহলে প্রথম কথা হলো আমাকে ইনফর্মড কনসেন্ট নিতে হবে। ঠিক আছে? মায়ের কনসেন্ট নিতে হবে যে আমি আপনার বেবির ফোরসেপস ডেলিভারি করব। তারপরে আমাকে কি করতে হবে? ব্লাডারটা এমটি করতে হবে। পেশেন্ট তো অলরেডি ইন লেবারেই, তখন আমি কি করব? ক্যাথেটার দিয়ে আমি ব্লাডারটাকে এমটি করব, মাস্ট, নাহলে ইনজুরি হবে। ঠিক আছে? তারপরে আমার যেটা লাগবে, এটা মাস্ট মাস্ট মাস্ট, সেটা হলো আমার রিজিওনাল ব্লক। আমি পেইনিয়ামের মধ্যে ব্লক দিব, অথবা আমি পুডেন্ডাল ব্লক দিব, এপিডুরালও দিয়ে নিতে পারি আমি। ঠিক আছে? অথবা আমি পুডেন্ডাল ব্লক আমি দিয়ে নিব এখানে। এই যে ব্লক দিলাম, ব্লক দেওয়ার পরে আমার কি কাজ? এখানে এপিসোটমি মাস্ট। তোমাকে ইনস্ট্রুমেন্ট যখন অ্যাপ্লাই করবে, তোমাকে এখানে এপিসোটমি দিতেই হবে, কেন আমাকে ইন্ট্রোইটাসটাকে বড় করে নিতে হবে, স্পেসটাকে। ঠিক আছে? না হলে ইনজুরি হবে, মানে ইনস্ট্রুমেন্ট ইটসেলফ উইল কজ ইনজুরি। ঠিক আছে? তাহলে আমাকে এখানে এপিসোটমি দিয়ে আমাকে ইন্ট্রোইটাসটাকে বড় করে নিতে হবে। তারপরে আরো অন্যান্য জিনিস, এগুলো হলো আমার এক্সটার্নালি আমি যা যা জিনিস করলাম। ঠিক আছে? তারপরে জিনিস আমাকে করতে হবে কি, একটা পিবি। আমি পরে করব না, পিবিটা অবশ্য আমি আগেই করব, কারণ আমাকে তো দেখতে হবে যে ভিতরের অবস্থাটা কি। তাহলে এরপরে তোমরা চিন্তা করে রাখবা, মানে যদি তোমাদের রিকুইজিশন গুলো লিখা লাগে, তোমরা কিভাবে ভাগ করবা। এক্সটার্নালি আমি কিভাবে করব? পিবি করে আমি কি কি দেখবো? পিবি করে আমি দেখবো সার্ভিক্সটা ফুললি ডাইলেটেড কিনা। মাস্ট ফুললি ডাইলেটেড হতেই হবে এখানে তোমাকে। ঠিক আছে? তারপরে হেড কি হতে হবে? সব ক্ষেত্রেই এঙ্গেজ হতে হবে এক্সেপ্ট কিল্যান্ড। তাহলে সব ক্ষেত্রেই যদি হেড এঙ্গেজ তোমার লাগবেই। হেড পজিশন তোমাকে জানতে হবে। হেডের পজিশন, মেল পজিশন যদি থাকে, তাহলে তুমি সেইভাবে ব্লেডটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে? তাহলে আমাকে জানতে হবে সার্ভিক্স ডাইলেটেড কিনা, তারপরে হেড এঙ্গেজড কিনা, সবচেয়ে আগে জানতে হবে মেমব্রেনটা রাপচার কিনা। হ্যাঁ, আর আমার পজিশন অফ দা হেড, প্রেজেন্টেশন না পজিশন, মেল পজিশন আছে কিনা, একটু অবলিক হয়ে আছে কিনা, তাহলে পজিশন অফ দা হেড আমাকে এখানে জানতে হবে। তাহলে এইগুলো তোমার মনে থাকবে তো না? এক্সটার্নালি আমি এগুলো করবো, পিভি করে আমি এই কয়েকটা জিনিস আমি দেখবো, এঙ্গেজমেন্ট, পজিশন, সার্ভিক্স ফুলি ডাইলেটেড কিনা, এন্ড রাপচার মেমব্রেন কিনা। এর বাদে আর কি কি রিকুয়েশন? সবাই কিন্তু ফোরসেপস করতে পারে না, এক্সপেরিয়েন্সড অপারেটর লাগবে, এক্সপেরিয়েন্সড ডক্টর লাগবে, নিউনেটোলজিস্ট সাথে থাকতে হবে একজন,
আমার অবশ্যই, কারণ যদি কোনো ইনজুরি হয়, কোনো কিছু সমস্যা হয়ে যায়, ফিটাল ডিস্ট্রেস থাকে তো অনেক ক্ষেত্রেই বেশি, তখন আমাকে একজন নিউনেটোলজিস্ট অবশ্যই আমার সাথে রাখতে হবে। তাহলে এগুলো একটা একটা কি কোয়েশ্চেন, হোয়াট আর দ্য প্রিরিকুইজিটস অফ দ্য ফোরসেপস ডেলিভারি ফর ফোরসেপস ডেলিভারি, এই কথাগুলো বলবে। এখান থেকেও তোমরা 5-6টা ইম্পর্টেন্ট জিনিস, পিবি ফাইন্ডিংটা আগে খুব ভালো করে বলবা, কনসেন্টটা না বললেও চলবে। যখন তোমাকে 4-5টা জিনিস বলতে বলবে, তখন লিখতে বলবে, তখন তুমি সার্ভিক্স ফুললি ডাইলেটেড, হেড এঙ্গেজড হতে হবে, আমার মেমব্রেন রাপচার, এই 3টা কথা আমাকে বলতে হবে। সাথে হলো ব্লাডার, তাহলে টিক চিহ্ন দিয়ে রাখো, সার্ভিক্স ডাইলেটেড, হেড এঙ্গেজড, মেমব্রেন রাপচার, ব্লাডার এমটি। ঠিক আছে, এপিসিওটমি মাস্ট, রিজিওনাল ব্লক দিতে হবে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাকে 5টা অন্তত লিখতে হবে প্রিরিকুইজিট। এইবার চলে আসো স্টেপস, কি কি স্টেপস আছে ফোরসেপস ডেলিভারিতে। আচ্ছা, তাহলে স্টেপস এর মধ্যে প্রথম কথা, যখন আমি করব, আমি তো কনসেন্ট নিয়ে ফেললাম, প্রিরিকুইজিট দেখে ফেললাম, সমস্ত কিছু করলাম, মা লিথোটমি পজিশনে থাকলো, তাহলে আমি প্রথমে এপিসিওটমিটা দিয়ে ফেললাম। এইবার আমার ফোরসেপস যখন আমাকে অ্যাপ্লাই করতে হবে, স্টেপস বলতে ফোরসেপস অ্যাপ্লিকেশনটা আমাকে এখানেই করতে হবে। প্রথমে আইডেন্টিফিকেশন অফ দা ব্লেডস, ব্লেডের আইডেন্টিফিকেশন করতে হবে, কোনটা রাইট কোনটা লেফট। তাহলে আমি প্রথমেই বাইরেই মানে পেলভিসে দেওয়ার আগেই আমি এটাকে আর্টিকুলেট করে নিব। ঠিক আছে, আমি কিভাবে আর্টিকুলেট করব, টিপটা আপওয়ার্ড, সিঙ্গেল ব্লেড হলেও টিপটা আপওয়ার্ড থাকবে এবং কনকেভ পার্টটা ফরওয়ার্ড তোমার দিকে থাকবে, কনকেভ এরকম কার্ভ হয়ে যাবে, সেটা তোমার দিকে থাকবে। তাহলে আমি বুঝলাম যে এটা একটা ব্লেড। আরেকটা ব্লেড ঠিক এইভাবে দুইটাকে ধরে আমি, এখানে একটা লক থাকে, এভাবে ক্রস করে আমি লকটা করবো। যদি লক হয়ে যায়, তখন আমি কি বুঝবো কোনটা লেফট সাইড কোনটা রাইট সাইড। ঠিক আছে, কোন ব্লেডটা কোন সাইড। তা প্রথমেই মানে রাইট এন্ড লেফট যখন পেলভিসে একটু ক্রস হয়ে যায়, এটা যখন তোমরা দেখবা, যখন আর্টিকুলেট করা হয়, এটা আসে হলো হ্যান্ডেলটা আসে এইভাবে, বাঁকা, হ্যাঁ, এইভাবে করে হ্যান্ডেলটা আসে এই সাইডের এটা, আর এই সাইডেরটার হ্যান্ডেলটা এই পাশে থাকে। তো লেফট সাইড যেটা, প্রথমে আমি দেখে নিব যে লেফট সাইডের ব্লেডটা আমি প্রথমে অ্যাপ্লাই করব। তাহলে আইডেন্টিফিকেশন করে নিলাম কোনটা রাইট সাইড কোনটা লেফট সাইড। তারপরে লেফট ব্লেড ফার্স্টে আমি পেলভিসে ঢুকাবো। কিভাবে ঢুকাবো, ধরো এটা লেফট, হ্যাঁ, আমি একটু দেখাই দিই কিভাবে, এটা লেফট, হ্যাঁ। তাহলে আমি গার্ড দিয়ে যাব, আমার হাতটা থাকবে, আরেকটা হাত থাকবে এই পেলভিসের মধ্যে, মায়ের ভেজাইনা দিয়ে আমি পেলভিসের মধ্যে হাতটা দিব, এবং ব্লেডটা থাকবে হলো আমার হাতের উপরে, এটা ব্লেড, হ্যাঁ, এটা ব্লেড এই হাতের উপরে থাকবে। আমি হাতের গাইডে 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 পেলভিসের মধ্যে ঢুকাই দিব, যাতে কোনো ইনজুরি না হয়। ঠিক আছে, তাহলে হাতটা আমার পেলভিসের মধ্যে প্রথমে থাকবে, এবং ব্লেডটা এটার সাথে সাথে এরকম করে করে একসাথেই আমি এরকম করে ঢুকাই দিব আমি গার্ড দিয়ে। তাহলে আইডেন্টিফিকেশন অফ দ্য ব্লাডার, আইডেন্টিফিকেশন অফ দ্য ব্লেডস এন্ড অ্যাপ্লিকেশন অফ দ্য লেফট ব্লেড ফার্স্ট। তারপরে দুইটা ব্লেড যখন ঢুকাইলাম দুইটা ব্লেড, তখনও লক হয় নাই, তখন আমি কি করব, দুইটা ব্লেডকে এরকম করে কাছে আনবো লক করার জন্য, ক্রস করে লক হয়ে যাবে, লক হয়ে গেল ব্লেডটা। তাহলে আমি বুঝলাম যখনই লক হয়ে গেল, তার মানে এটা রোটেশনটা কমপ্লিট হয়ে গেছে। যদি লক না হয়, আমি কিন্তু ধরো মাথাটা একটু বাঁকা থাকে, তাহলে কিন্তু লক হবে না ও, হ্যাঁ, তখন আমাকে একটুখানি ঘুরায় নিয়ে তারপরে লক করতে হবে। আমি যদি প্রেসার দেই লক করার জন্য, তাহলে কি হবে, হেডের ইনজুরি হবে। ঠিক আছে, তাহলে যখন লক হয়ে যাবে, তখন তুমি কি করবা, বুঝবা যে এটা অ্যাপ্লিকেশনটা ঠিক হয়েছে। তারপরে চলে আসবে ট্র্যাকশন। ট্র্যাকশনের একটা নিয়ম আছে, আমি পরে বলে দিব। তারপরে যখন ডেলিভারি অফ দা হেড হয়ে যাবে, তখন তোমার রিমুভাল অফ দা ব্লেড করবা। তাহলে 4টা স্টেপ, আইডেন্টিফিকেশন এন্ড অ্যাপ্লিকেশন, লকিং অফ দা ব্লেডস, ট্র্যাকশন এন্ড রিমুভাল অফ দা ব্লেডস আফটার ডেলিভারি অফ দা হেড। ঠিক আছে, এখন এই ট্র্যাকশনের ডিরেকশন কিরকম হবে, আমার বেবির মাথাটাকে টেনে নামাইতে হবে। তাহলে নামাবো কোন দিকে, একটু নিচের দিকে। ঠিক আছে, তাহলে আমার হবে কি, ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। আমি নামাই হেডটাকে পেইনিয়ামের মধ্যে আনবো, তারপরে সামনের দিকে হরাইজন্টাল। তাহলে হবে, প্রথমটা হবে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, এন্ড দেন সামনে হরাইজন্টালি ফরওয়ার্ডস আনবো, তারপরে কার্ভ করে মায়ের দিকে নিয়ে যাব। ঠিক আছে, প্রথমে এভাবে করে নিচের দিকে টানবো, ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, তারপরে সামনের দিকে মাথা, তারপরে আবার একটু উপর দিকে এরকম করে ফোরসেপসটাকে
মায়ের পেটের দিকে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে ডিরেকশন অফ দা ট্রাকশন তোমাদের জানতে হবে এটা, কিন্তু তোমাদের এটা অস্পির কোনো অংশ হবে কিনা আমি জানি না, বাট এই ট্রাকশনের কথাটা তোমাদেরকে জিজ্ঞেস করবে। এইবার অস্পির যে অংশটুকু হবে সেটা হলো কমপ্লিকেশনস। তাহলে প্রিরিকুইজিট, তারপরে স্টেপস পড়লাম, ইন্ডিকেশন পড়লাম, এবার হবে কমপ্লিকেশনস। কমপ্লিকেশনস এর মধ্যে এখানে আমরা ভাগ করে নিব কি ম্যাটারনাল এন্ড ফিটাল, ঠিক আছে? দুই রকম কমপ্লিকেশনস পড়বো। ম্যাটারনালের মধ্যে ইমিডিয়েট একটা কমপ্লিকেশনস হবে, রিমোট হবে, ফিটালের মধ্যে ইমিডিয়েট এন্ড রিমোট হবে। তাহলে ম্যাটারনালে যদি ইমিডিয়েটলি হয়, তোমরা চিন্তা করো, আমি বলছি সার্ভিসটা ফুললি ডাইলেটেড হতে হবে এবং খুব কেয়ারফুলি আমাকে এটা গার্ড দিয়ে পেলভিসে ঢুকাতে হবে, না হলে কি হবে, ম্যাটারনাল টিস্যু ইনজুরি হবে। ইউজুয়ালি কোনটা হতে পারে, ভেজাইনাতে হতে পারে, ভেজাইনাল ডিসেরেশন টিয়ার হতে পারে, যার জন্য আমরা এপিসিওটমি দিয়ে এখানটায় ইন্ট্রয়েটাসটাকে বড় করব, স্পেসটাকে। আর আর কি হতে পারে, সার্ভাইকাল ইনজুরি। এখানে খুব কম সার্ভাইকাল ইনজুরি হতেও পারে, কিন্তু মোস্টলি ভেজাইনাল ইনজুরি হয়, পেইনাল ইনজুরি হয়। আর যদি এপিসিওটমি দেয়া থাকে তারপরেও ব্লেড ঢুকাতে সমস্যা হয়, তাহলে এক্সটেনশন অফ দা এপিসিওটমি উন্ড, এক্সটেনশন অফ দা এপিসিওটমি হবে, ঠিক আছে? হয়ে এটা কি হতে পারে, কমপ্লিট পেইনাল টিয়ার হয়ে যেতে পারে। তাহলে ভেজাইনাল টিস্যু ইনজুরি হতে পারে, এপিসিওটমি এক্সটেনশন হয়ে যেতে পারে, এক্সটেনশন হয়ে 3rd ডিগ্রি অর 4th ডিগ্রি পেইনাল টিয়ার হয়ে যেতে পারে। এটা হলো তোমার ইনজুরির মধ্যে সফট টিস্যু। আর কোথায় ইনজুরি হতে পারে, ল্যাম্বোস্যাক্রাল ট্রাঙ্কে, কেন পেলভিসটা তো অনেক দূর, স্যাক্রাম ঘেঁষে অনেক দূর চলে যাবে, তো তখন এটা নার্ভ ইনজুরি, ল্যাম্বোস্যাক্রাল অথবা ফিমোরাল নার্ভ ইনজুরি এখানে সাথে সাথেই হয়ে যেতে পারে, এটা ইমিডিয়েট। আর কি হতে পারে, এই যে তোমার লেসারেশন হলো বা ইনজুরি হলো, লেসারেশন হয়ে কমপ্লিট, তাহলে কি ট্রমার জন্য কি হতে পারে, পিপিএইচ হতে পারে, ঠিক আছে? এর বাদেও এটনিক ইউটেরাস থাকলেও এখানে পিপিএইচ হয়ে যেতে পারে। আর তারপরে এই যে আমরা ইনস্ট্রুমেন্টটা ঢুকালাম, হ্যাঁ, অ্যাসেপ্টিক প্রিকশনেই ঢুকালাম বা এটাকে আমরা ইসে করলাম, অ্যাসেপ্টিক প্রিকশন নিয়ে করলাম বা অটোক্লেভ করেই আমরা করলাম, কিন্তু দেখা যায় যে অনেক সময় অ্যাসেন্ডিং ইনফেকশন হতে থাকে। তাহলে এই যে অ্যাসেন্ডিং ইনফেকশন গুলা হতে থাকে, তাহলে কি করবে, পিপেরিয়াম এর মধ্যে পিপেরিয়াল সেপসিস করবে এবং ম্যাটারনাল মরবিডিটি বাড়াবে। আর রিমোট যদি বলি তাহলে কি হবে, এই যে ফোর্সেপসটা দিলাম আমরা, এখানে একটা ইনজুরি হলো বা এপিসিওটমিটা এক্সটেনশন হয়ে গেল, এখানে পেইনফুল একটা পেইনিয়াল স্কার থাকতে পারে। পেইনফুল পেইনিয়াল স্কার থাকলে রিমোটে আর কি হতে পারে, ডিসপেরোনিয়া হতে পারে। এই যে নার্ভ ইনজুরি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, তাহলে কি হবে, ওর লাম্বোস্যাক্রাল ট্রাঙ্কে যদি হয় তাহলে লোয়ার ব্যাক পেইন এখানে ওর থেকে যাবে। আর আমরা যেহেতু ট্রাকশন দিয়ে জোর করে টেনে বাচ্চাটাকে নামাচ্ছি, এখানে কি হবে, ওর নার্ভ ইনজুরির সাথে লিগামেন্ট ইনজুরি হবে, কিছু মাসল ইনজুরি হবে, যার জন্য কি হয়, মাসল এবং লিগামেন্টস এর সেই স্ট্রেংথটা আর ফিরে আসে না, যেটা তোমার ইউটারাসটাকে ধরে রাখবে। তখন যদি ধরে না রাখতে পারে তাহলে কি হয়, পরবর্তীতে রিমোট কালে জেনিটাল প্রোল্যাপস হতে পারে, ঠিক আছে? সাথে সাথে ওর আবার কি হতে পারে, ব্লাডারের যে সেটা সাপোর্টটা থাকে, সেই ব্লাডারের সাপোর্টটাও তোমার একটু লুজ হয়ে নিচে নেমে যেতে পারে, তাহলে তোমার স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে। তাহলে তোমরা এইভাবে বুঝে বুঝে পড়বা যে ইনজুরির জন্য রিমোটে গিয়ে আমার কি কি জিনিস হতে পারে। এইবার ফিটাসের ইমিডিয়েট যদি কিছু হয়, কমপ্লিকেশনস কি হতে পারে, এমনিতেই তো আমরা ফিটাল ডিস্ট্রেসের মধ্যে আমরা ফোর্সেপস ডেলিভারি করতে পারি, তাহলে এসফেক্সিয়া নিয়ে ও আসতে পারে, তাই না? ফিটাল এসফেক্সিয়া নিয়ে আসে। আর যদি ফোর্সেপসটা আমরা যখন ফিটাল হেডে যখন লাগাই, ঠিক মতো যদি না লাগে, ইউজুয়ালি অ্যাপ্লাই করতে হয় কানের সামনে, কান থাকবে কিন্তু এইখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? যদি কোনো সময় অ্যাপ্লিকেশনটা এইখানে হয়ে যায় তাহলে, বা এইখানে চাপ লাগে, তাহলে কি হবে, ফেশিয়াল ব্রুজেস হবে, হ্যাঁ, ব্রুজ হলো। এবং আর কি হতে পারে, এইখানে যদি চাপ লাগে ফেশিয়াল নার্ভ পালসি হতে পারে, ঠিক আছে? তাহলে ফেশিয়াল ব্রুজ হতে পারে, ফেশিয়াল নার্ভ পালসি, এটা কিন্তু ইমিডিয়েটলি হয়ে যাবে। আর যদি হেডে আমরা ঠিক মতো না লাগাতে পারি, হেডে প্রেসার পড়ে, তাহলে কি হতে পারে, ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, আর এখানে কেফাল হেমাটোমা। তাহলে ফেসে ব্রুজ হতে পারে অথবা পালসি হতে পারে, হেডে কি হতে পারে, ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, কেফাল হেমাটোমা হতে পারে। এবং খুব জোরে যদি আমরা প্রেসার দেই, ঠিক মতো রোটেশন না হয়, আমরা ঠিক মতো লক না করতে পারি, এখানে কি স্কাল ফ্র্যাকচার পর্যন্ত হতে পারে। এটা তো তোমরা চিন্তা করেই বলতে পারবা। আর যেহেতু ফিটাল ডিস্ট্রেসের সময় আমরা করি, তাহলে অ্যাসফিক্সিয়েটেড বেবি বের হতে পারে এখানে, ঠিক আছে? আর রিমোটে কি হবে, এই যে সেরিব্রাল জিনিসগুলো হলো, ইনজুরি হলো, তার জন্য কি হতে পারে, সেরিব্রাল পালসি, ঠিক আছে? তাহলে সেরিব্রাল পালসি হলো রিমোট। তাহলে কমপ্লিকেশনটা তোমরা নিজেরা নিজেরা চিন্তা করে করে ভাগ ভাগ করে
ইমিডিয়েট অ্যান্ড রিমোট কমপ্লিকেশনস ফিটাল এবং ম্যাটারনাল ভাগ করে পড়বা। ঠিক আছে, আমার মনে হয় কি তোমাদের ফোরসেপসে এইটুকুই যথেষ্ট, যে আমি এই কয়টা জিনিস খুব ভালো করে আমি এখানে করবো। আর অটোক্লেভ করে আমরা এখানে কি করি, ইনস্ট্রুমেন্টটা স্টেরিলাইজেশন করি। ঠিক আছে, আর আরেকটা টার্ম আছে তোমাদের ফেইল্ড ফোরসেপস। এটা কিন্তু অনেক সময় আমি দেখছি যে রেগুলার ব্যাচের মধ্যে আপা অস্পিনা এসওই যে তোমার কোয়েশ্চেন থাকে সেখানে আপা এটা দিয়ে দেয়, ফেইল্ড ফোরসেপস কাকে বলে। তোমাদের বইয়ে খুব সুন্দর করে ডেফিনেশনটা আছে, একটা হলো ট্রায়াল ফোরসেপস আর একটা হলো ফেইল্ড ফোরসেপস। যখন আমি একটা ভেজাইনাল ডেলিভারি করার জন্য আমি একদম ডেলিভারিটলি সব প্রিরিকুইজিট গুলো সব ঠিকঠাক আমি চিন্তা করলাম যে আছে, হ্যাঁ, বা আমি হুইমসিক্যালি আমি একটা ফোরসেপস ডেলিভারি করতে চাবো, তখনই কিন্তু ফেইল্ড হবে। কারণ কি 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 কারণে ফেইল্ড হতে পারে, সার্ভিস যদি ফুললি ডাইলেটেড না হয়, রোটেশন যদি ঠিক মতো না হয়, বেবির মাথা যদি অনেক বড় থাকে, আমি বুঝতে পারি নাই যে এটা একটা বিগ বেবি, অথবা কেফালি পেলভিক ডিসপ্রপোর্শন থাকে, পেলভিসের চেয়ে মাথাটা বড় থাকে, হ্যাঁ, বা একটা কনস্ট্রিকশন রিং থাকে, আমি বুঝলাম না, কিন্তু আমি একটা ডেলিভারিটলি আমি ফোরসেপস ডেলিভারি করতে চাবো। কিন্তু এই কারণগুলো আমি যে কারণগুলো বললাম, যে ইনকমপ্লিট ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থাকবে, তারপরে মেল রোটেশন যদি থাকে, কনস্ট্রিকশন রিং যদি থেকে যায়, কিন্তু আমি আইডেন্টিফাই করি নাই আগে থেকে, হ্যাঁ, বিগ বেবি সিপিটি, তাহলে আমি যখন আমি চিন্তা করলাম না এটা তো ফোরসেপ করে বের করে ফেলবো ডেলিভারিটলি, বাট আমি করতে পারবো না কারণ এই কারণগুলোতে আমাকে বাধা দিবে, তখনই কি হবে, ফোরসেপস ডেলিভারিটা ফেইলড হবে। when a deliberate attempt in vaginal forceps delivery has failed, ঠিক আছে, যদি ভ্যাজাইনাল ডেলিভারি আমি করতে গিয়ে ফোরসেপস ডেলিভারি ফেইলড হয়, তখন এটাকে বলা হয় ফেইলড ফোরসেপস। আর ট্রায়াল ফোরসেপস কি, আমার সমস্ত কিছু সিজারিয়ান সেকশনের জন্য সমস্ত কিছু রেডি আছে, যে আমি ট্রায়াল দিব, আমি যদি আমার ফোরসেপসটা ফেইলড হয় তাহলে আমি সিজারিয়ান সেকশন করে ফেলবো, কিন্তু জাস্ট একটু আমি ট্রাই করে দেখি, তখন এটাকে বলা হয় ট্রায়াল ফোরসেপস। আর ফেইলড ফোরসেপস হলো, হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে ফোরসেপসটা কাজে লাগবে, ডেলিভারিটলি আমি করবো যে আমি ফোরসেপস ডেলিভারি করবো, কিন্তু সেটা কাজ হলো না, তখন এটা ফেইলড। আর ট্রায়াল হলো আমি একটা ট্রায়াল করি, দেখি যে এটা কাজ হয় কিনা, যদি না হয় তাহলে আমি সিজারিয়ান সেকশন করবো। তাহলে আমি সিজারের সমস্ত বন্দোবস্ত করে নিয়ে, অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আমি একটা ট্রাই করলাম ফোরসেপস, সেটাকে বলা হয় ট্রায়াল ফোরসেপস। এই দুইটা টার্ম তোমাদের পড়তে হবে। আর আজকে তোমরা বইটা খোলো, পার্টস গুলা দেখো, এখনই যদি দেখো তাহলে তোমরা মনে হয় কিছুটা বুঝতে পারবা যে হ্যাঁ হ্যাঁ, এই এই পার্টস গুলা এখানে আছে। আর যখন কলেজ খুলবে, কখন খুলবে ঠিক জানি না, তো বুঝাও তো যাচ্ছে না, যখন খুলবে তখন তোমরা দেখে নিবা, তার আগে তোমরা একটু পড়ে রাখো এটা, ঠিক আছে। তাহলে এর চেয়ে বেশি আর তোমাদের কিছু পড়া লাগবে না। একটুখানি কিলেন ফোরসেপস সম্বন্ধে আগের দিনে করা হতো, সেটা মিড ফোরসেপসটা সম্বন্ধে কখন করা হয়, আমি যে পয়েন্ট গুলা বলছি যে মিড ফোরসেপস কোথায় করা হয় এবং কিলেন ফোরসেপস কতটুকু করা হয়, হ্যাঁ, আর লো ফোরসেপস আউটলেট ফোরসেপস, এগুলাই তোমাদের অল্প অল্প করে পড়লেই তোমরা এটা হয়ে যাবে। এইবার আসে হলো ভেন্টোস। বই খুললে দেখবা যে ভেন্টোসটা কিরকম। ভেন্টোসটা হলো একটা ইনস্ট্রুমেন্ট, একটা ডিভাইস, যেটা হলো হেডটাকে এক্সট্রাকশন করার জন্যেই, এটা হেড ডেলিভারির জন্যই করা হয়, কিন্তু এখানে কোনো ট্রাকশন দেওয়া হয় ঠিকই, বাট এখানে এটা কাজ করা হয় কিভাবে, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয় বিটুইন দ্য ইনস্ট্রুমেন্ট এন্ড ফিটাল স্কাল্প। এখানে কিন্তু একদম ফিটাসের এখানে স্কালের মধ্যে বা ইসের মধ্যে কোনো রকমেরই কিছু দেওয়া হয় না, দেওয়া হয় হলো স্ক্যাল্পে, ঠিক আছে, স্ক্যাল্পের মধ্যে এটা করা হয়। তো এটাকে এখানে কি করা হয়, ভেন্টোসটা একটা ভ্যাকুয়াম বলা হয়, ভ্যাকুয়ামও বলা হয় ওকে, হ্যাঁ, ভ্যাকুয়াম ডেলিভারি বলা হয়, যার করলে এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয় আর্টিফিশিয়াল বিটুইন দ্য ইনস্ট্রুমেন্ট এন্ড ফিটাল স্কাল্প। স্কাল্প, স্কাল না, হ্যাঁ, স্ক্যাল্পের মধ্যে যে স্কিনটা আছে সেটার মধ্যে। আচ্ছা, এখানে একটা ট্রাকশন দেওয়া হয়, ফোরসেপসও একটা ট্রাকশন দেওয়া হয়, দুই ট্রাকশন দুই জায়গায় কাজ করে। এই যে আমি পুলিং ফোর্স, ভেন্টোসে যে পুলিং ফোর্সটা থাকবে, এটা কাকে ধরে টান দিবে, ক্রেনিয়াম, ঠিক আছে, বোনসটাকে ধরে টান দিয়ে সে নিচে নামাবে। আর ফোরসেপসটা যখন আমি অ্যাপ্লাই করব তখন পুরো ফোর্সটা যাবে বেস অফ দা স্কালে,
ঠিক আছে, স্কালটার মধ্যে ট্রাকশন ফোর্সটা কাজে লাগবে, আর ভেন্ট্রোসও লাগবে হলো ক্রেনিয়ামের মধ্যে, ক্রেনিয়াম যেটা স্কাল বোন সেখানে। তাহলে এখানেও আমার এখানে একটা ট্রাকশন ফোর্স আছে, বাট লেস দেন ফোর্সেপস। ফোর্সেপসের চেয়ে একটু কম এই ট্রাকশনটা লাগে আমার। তাহলে এটার কি কি পার্টস আছে? প্রথমে থাকে একটা কাপ, যেটা মাথায় ফিট করে। এই কাপটা তখন একটা ভ্যাকুয়াম মেশিন আছে সেটার সাথে কানেকশন থাকে, সেটা কি একটা টিউব, তাই না? কাপটার সাথে একটা টিউব থাকবে, বইয়ে দেখো কাপের সাথে একটা টিউব থাকবে যেটা গিয়ে ভ্যাকুয়াম যে মেশিন সেই মেশিনটার মধ্যে লাগবে। সেই মেশিনটা থেকে আরেকটা জিনিস চলে আসবে একটা পাম্পের মধ্যে, যে পাম্পটা দিয়ে টান দিয়ে দিয়ে আমরা নেগেটিভ প্রেসার এখানে ক্রিয়েট করবো, এখানে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে পার্টস যখন বলা হবে, একটা হবে সাকশন কাপ, আরেকটা হবে ভ্যাকুয়াম জেনারেটর মেশিন, আরেকটা হলো ট্রাকশন টিউব। ঠিক আছে, ওই যে টিউবটা যেটা টিউব কানেকশন থাকে সেটাকে হলো ট্রাকশন টিউব। তাহলে এটা হলো পার্টস অফ দা ভ্যাকুয়াম ভেন্টুস, ভেন্টুসের পার্টস এটা। এইবার তোমাদেরকে কিন্তু এই কোয়েশ্চেনটা খুব আসে, একটা তোমাকে কাপের ছবি দিয়ে দিবে, ভেন্টুসের একটা কাপের ছবি দিয়ে দিবে, তখন তোমরা আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস ইজ দ্য কাপ অফ ভেন্টুস ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তাহলে ভেন্টুসের একটা কাপের ছবি তোমাকে দিয়ে দিবে, অথবা যদি এখানে সিলিকন কোথাও যদি দেখো যে সিলিকন লেখা আছে তাহলে সিলিকন কাপ লিখবা। তাহলে কাপ কি কত প্রকারের হয়, কত প্রকারের টাইপ, এটা কিন্তু একটা কোয়েশ্চেন হবে। প্রথমে আমরা যখন করতাম, আমরা যখন মেডিকেল অফিসার ছিলাম, যখন ভেন্টুস ডেলিভারি করতাম, আমি কিন্তু মেটালিক কাপ দিয়ে শুরু করছিলাম। কাপটা থাকে মেটালের তৈরি, ওটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, তার পরবর্তীতে যখন অনেক দিন হয়ে গেল, তখন আবার আমি রাবার কাপ দিয়ে অথবা সিলিকন কাপ দিয়েও করে আসছি। ঠিক আছে, তো প্রথম দিকে যখন করতাম তখন দেখতাম মেটাল, তাহলে একটা হলো মেটাল কাপ, একটা হলো সিলিকন অথবা সিলাস্টিক কাপ, আরেকটা হলো রিজিড প্লাস্টিক কাপ। এই যে সিলাস্টিক বা সিলিকন কাপ যেটা, সেটা কিন্তু ফোল্ড করা যায়, এরকম করে সার্ভিক্সের ভেজাইনার ভিতর দিয়ে এরকম করে ফোল্ড করে নিয়ে বাচ্চার মাথার হেডের উপর দিয়ে তারপরে আমরা এটা সেট করতাম। কিন্তু মেটালিক যেটা, সেটা কিন্তু ফোল্ড করা যায় না, যার জন্য ইনজুরি টু দা মেটার্নাল স্ট্রাকচার খুব বেশি হয়। আর আরেকটা আছে রিজিড প্লাস্টিক কাপ, সেটা কিন্তু ফোল্ড করা যায় না, রিজিড এটা, হ্যাঁ প্লাস্টিক কাপ, বাট এইটার গ্রিপটা সবচেয়ে বেশি ভালো এবং ইফেক্টিভ। ঠিক আছে, এই যে রিজিড যে প্লাস্টিক কাপ, তাহলে তিনটা, একটা হলো মেটালিক, একটা হলো রিজিড প্লাস্টিক কাপ, আরেকটা হলো গিয়ে সিলিকন অথবা সিয়ালিস্টিক কাপ। হ্যাঁ, তো রিজিড যে কাপটা সেটা বেশি, রিজিড যে রাবার কাপটা সেটা খুব ইফেক্টিভ এটা, এবং এটা একটু ক্ষেত্রে ভালো রোটেশন করে। ভেন্টোস কিন্তু রোটেশন করে, ফোর্সেস যেন রোটেশনে খুব বেশি কাজ করে না, ভেন্টোস কিন্তু মেল রোটেশনে খুব ভালো কাজ করে। যখন তুমি ট্রাকশন ধরে টান দিবে, এটা অটোমেটিক মাথাটাকে ঘুরায় দিবে। ঠিক আছে, ট্রাকশন দিবে। এবং আমরা কোথায় এটা লাগাবো, এই কাপটা অ্যাপ্লাই করব, আমরা ভালো করে দেখে নিব বনি পার্টের মধ্যে, কখনো যেন সুচার লাইনের মধ্যে না পড়ে, তাহলে কিন্তু নেগেটিভ প্রেসার দিয়ে একদম ব্রেন টেন সব বের হয়ে আসবে। সব সময় আমরা চাবো যে একটা বনি পার্টের মধ্যে যেন এটা লাগে। ঠিক আছে, তাহলে আমি বলে দিলাম মেটাল, সিলিকন আর রিজিড প্লাস্টিক কাপ, এই তিনটা জিনিস আমরা কাপ পড়লাম। এখন কাপের সাইজ আসবে, কাপের সাইজ কত রকম থাকতে পারে, মানে এটা ডায়ামিটারের উপরে ডিপেন্ড করবে কাপের সাইজ। একটা হলো 30, 40, 50, 60, এই চারটা মিলিমিটার। ঠিক আছে, এই চারটা মিলিমিটারের কাপ পাওয়া যায়। তাহলে টাইপ এন্ড ডায়ামিটার অফ দা কাপ তোমাকে জানতে হবে। এই কাপটা একটা টিউব দিয়ে যে ভ্যাকুয়াম জেনারেট করে, যে সেই ভ্যাকুয়াম জেনারেটর মেশিনের সাথে লাগানো থাকে, এবং মেশিন থেকে আরেকটা, সাকশন মেশিন দেখছো না, যে সাকশন মেশিন যেরকম থাকে, আর আরেকটা টিউব থাকবে যেটা পাম্পের সাথে লাগানো থাকবে, সেই পাম্পটা আমরা টেনে টেনে আমরা এখানে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা আমাকে জানতে হবে যে কতটা টাইপের আছে। এইবার হলো ইন্ডিকেশন, ইন্ডিকেশন অফ দা ভেন্টুস ডেলিভারি বা ভেন্টুস ভেজাইনাল অপারেশন। সেম, এখানে আমাদের খুব সুবিধা, সেম অ্যাজ ফোরসেপস ডেলিভারি। ঠিক আছে, ইন্ডিকেশন গুলো সব একই রকম, শুধু আমরা আফটার কামিং হেড অফ দা ব্রিজ ডেলিভারিটা এই ভ্যাকুয়াম দিয়ে করতে, ভেন্টুস দিয়ে করতে পারবো না। ঠিক আছে, যেটা আমরা ফোরসেপস দিয়ে করি, তাহলে ইন্ডিকেশন একই রকমই হবে।
এখন কন্ট্রাইন্ডিকেশন আমি আসলে ফরসেপসে বলিনি, কন্ট্রাইন্ডিকেশন অনলি ফর ভেন্টুস। কন্ট্রাইন্ডিকেশন কি কি হতে পারে? যদি ভার্টেক্স বাদে অন্য কিছু হয়। তুমি দেখো ফেস ডেলিভারি, ব্রাউ ব্রিজ, হ্যাঁ ব্রিজ ডেলিভারিতে ফোরসেপস করা হয়, ফেসেও কিন্তু ফোরসেপস ডেলিভারি করা যায়। কিন্তু ভেন্টুসে আমরা যখন ফেস অথবা ব্রিজ অথবা ব্রাউ হয় তখন কিন্তু আমরা ভেন্টুস দিতে পারি না। ফেস হলে তো ফেসের মধ্যে আমরা লাগাইতে পারবো না, সেটা ব্রাউ হলে পরে এখানে 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 সুচার বেশি থাকে, আমরা এই জায়গাটার মধ্যে লাগাইতে পারবো না। সুতরাং আমাকে শুধু এখানে ভার্টেক্স প্রেজেন্টেশন হইতে হবে। কেফালিকের মধ্যে, কেফালিক তো মাথা, জাস্ট খালি ভার্টেক্স প্রেজেন্টেশন, পিছন দিকে যে ভার্টেক্স প্রেজেন্টেশন হলেই আমি এখানে এই ভেন্টুস ডেলিভারিটা করতে পারবো। আচ্ছা, আর কি কন্ট্রাইন্ডিকেশন ফর ভেন্টুস? প্রিটার্ম বেবি, যেহেতু এটা স্কাল্পের মধ্যে ট্রাকশনটা দেয়, হ্যাঁ সেজন্য বাচ্চার মাথা যখন একদম নরম থাকবে, প্রিমেচিওর বেবিদের নরম থাকে মাথাটা, স্কাল বোনটা খুব বেশি মেচিওর হয় না, হার্ড হয় না, তখন আমি এই ভেন্টোস করতে পারবো না। তার মানে প্রিমেচিওর ফিটাস লেস দেন 34 উইকস, তোমাদের বইয়ে লেখা আছে 36 উইকস, যদি তাই বলো তা বলতে পারো, কিন্তু আমরা ইউজুয়ালি 34 উইকস এর নিচে আমরা এই ভেন্টোসটা দেই না, তাহলে স্কাল্পটা কি হবে, টেনে চলে আসবে। আচ্ছা, আর যদি দেখা যায় যে বেবির সাসপেক্টেড কোয়াগুলেশন ডিসঅর্ডার, যেটা আমরা জানি না, বাইরের দেশে জানে, কারণ ওরা তো অনেক আগে থেকে এমনিওসেন্টেসিস কর্ডোসেন্টেসিস করে বাচ্চার কোনো ডিসঅর্ডার আছে কিনা ওরা সাসপেক্টেড কেসে দেখে রাখে। যদি এরকম হয় যে সাসপেক্টেড ফিটাল কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে, তাদেরকে আমরা এটা দেই না, কেননা এভালশন হলে পরে ব্লিডিং শুরু হয়ে যাবে অনেক বেশি। আরেকটা হতে পারে যে খুব বড় মাথা যদি হয়, তার মানে কি ম্যাক্রোসোমিক বেবি, ম্যাক্রোসোমিয়া যদি থাকে বেবির, তাহলে মোর দেন 4 কেজি যদি থাকে, তাহলে দেখা যায় যে আমরা ভেন্টুস করতে পারি না, তাহলে এটা কন্ট্রা ইন্ডিকেশন অফ ভেন্টুস অনলি। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে দুইটার ক্ষেত্রেই, বোথ ফর ফোরসেপস এন্ড বোথ ফর ভেন্টুস কন্ট্রাইন্ডিকেশনস গুলা, ঠিক আছে। আনএঙ্গেজ যদি ফিটাল হেড হয়, ঠিক আছে, এঙ্গেজমেন্ট না হলে আমি না ফোরসেপস না পেন্টোস কিছুই করতে পারবো না, একদম উপরে থাকবে। আর যদি দেখা যায় যে কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন, একদম মানে কন্ট্রা ইন্ডিকেশন আর অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন, সিপিডি, হ্যাঁ একদম ওভার সিপিডি যদি থাকে, তাহলে আমি এই ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করব না। ইনস্ট্রুমেন্টাল বলতে ফোরসেপসও না, আমি পেন্টোসও না। আর যদি থাকে ফিটাল একিউট ব্লিডিং ডিসঅর্ডার, ঠিক আছে, এটা তো আমি আগেই বলছি, একিউট ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, না ফোরসেপস না ভেন্টুস। তাহলে ফোরসেপস এর জন্য আমার কি কি কন্ট্রাইন্ডিকেশন? আনএঙ্গেজড হেড, অবভিয়াস সিপিডি এবং বাচ্চার যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে। আর ভেন্টুসের জন্য তো আলাদা কথাগুলো বলেই দিলাম। তাহলে কন্ট্রা ইন্ডিকেশন তোমাদের জন্য ভেন্টুসের একটা কোয়েশ্চেন থাকবে, অস্পির, ঠিক আছে। এইবার হলো আমি কিভাবে স্টেপস, এই জিনিসটা তোমাদের ধরবে, হ্যাঁ যে কিভাবে আমি এই ভেন্টোস ডেলিভারিটা করব। প্রথমে তো আমি অ্যাপ্লিকেশন অফ দা কাপ করব, কাপটাকে আমি লাগালাম। এইবার আমার কি করতে হবে, আমার নেগেটিভ প্রেসার ক্রিয়েট করতে হবে। নেগেটিভ প্রেসার কতটুকু লাগবে, আমার 10 কেজি, ঠিক আছে, সবার ক্ষেত্রেই আমার 10 কেজি এখানে নেগেটিভ প্রেসার এখানে আমাকে করতে হবে 10 কেজি পার সেন্টিমিটার, 10 কেজি না, 1 কেজি, হ্যাঁ পার সেন্টিমিটার আমাকে এখানে তুলতে হবে। তাহলে আমি কতক্ষণে তুলবো, 10 মিনিটসে তুলবো। একবারে এক টানে আমি নেগেটিভ প্রেসার তুললে পুরো মাথার স্কাল্প ছুটে ছুটে চলে আসবে, তাহলে আমি ধীরে ধীরে তুলবো। আজকাল আবার একসাথেই অনেক সময় তুলে, কিন্তু প্রিকশন নিয়ে ধীরে ধীরে তুলতে হয়, এটা একটা নিয়ম আছে। কিভাবে আমি এই ভ্যাকুয়ামটা তৈরি করব, প্রথমে আমি 0.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা কিন্তু ম্যানোমিটার একটা লাগানোই থাকবে তোমার ভ্যাকুয়াম জেনারেটরের মধ্যে, তুমি কিন্তু দেখতে থাকবা যে কতটুকু তুমি তুলছো। প্রথম 1 মিনিটে আমি, প্রথম দুই মিনিটে আমি আস্তে 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 করে প্রেসারটা তুলবো 0.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, মনে থাকে যেন 2 মিনিটে 0.2 কেজি। তোলার পরে আমি একটু ওয়েট করব, ওয়েট করে আমি কি করব, ভালো করে আমি কাপটার চারিদিকে হাত দিব, হাত দিয়ে দেখবো যে এখানে কোনো ভেজাইনাল টিস্যু অথবা সার্ভাইকাল টিস্যু আসলো কিনা, ঠিক আছে, আমি ভালো করে এটা চেক করলাম, করে তারপরে আমি আস্তে আস্তে আবার 1 মিনিট করে করে আমি মোট 10 মিনিটসে আমি 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার একটা ভ্যাকুয়াম তৈরি করব, ঠিক আছে। প্রথমে তো 2 মিনিটে চলে গেল 0.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তারপরে বাকি থাকলো কত মিনিট, 8 মিনিট, এই 8 মিনিটে 0.11 করে 0.8 কেজি তুলবো, ঠিক আছে, 8 মিনিটে তুলবো 0.8 কেজি।
আর প্রথম 2 মিনিটসে তুলবো 0.2 কেজি, তাহলে আমার 10 মিনিটসে কতটুকু হলো 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আমার এখানে নেগেটিভ প্রেসার আমি এখানে তুলবো। এতটুকুর মধ্যে কি করবে, এই প্রেসারের মধ্যে বাচ্চার স্কাল্পটা এই কাপের মধ্যে একটু সাক হয়ে যাবে, হয়ে কি তৈরি করবে, একটা খোপা মতো, বইয়ে দেখো এটাকে বলে শেনন বলে, হ্যাঁ শেনয় বলে মনে হয় উচ্চারণটা। তাহলে ওইরকম একটা আর্টিফিশিয়াল খোপার মতো একটা তৈরি হবে, তাহলে কাপের মধ্যে বাচ্চা ঢুকে এটাকে আটকায় দিল। তখন আমি কি করব, এটাকে ট্রাকশন দিব। ঠিক আছে, ট্রাকশন কিভাবে দিব, কাপটা এখানে আটকালো, হ্যাঁ না এখানে দেখাই না, কাপটা বাচ্চা মাথার মধ্যে আটকালো, ধরো এখানে এখানে ধরে মাথার মধ্যে আটকালো, আর ট্রাকশনে একটা রিং থাকে এখানে কাপের মধ্যে। ঠিক আছে, ট্রাকশনটা দিব জাস্ট রাইট অ্যাঙ্গেলে, সোজা, কাপ যেদিকে সেদিকে, কাপটা যদি এরকম বাঁকা হয় তাহলে আমি এই রাইট অ্যাঙ্গেলে, কাপটা যদি সোজা আটকায় তাহলে আমি এই সোজা দিব, বা এরকম নিচে হলে এরকম। ঠিক আছে, আর কাপটা যদি এইভাবে থাকে, এখানে রিংটা থাকে সোজা, আমি রাইট অ্যাঙ্গেলে আমি এখানে ট্রাকশনটা দিব। আর কখন ট্রাকশনটা দিব, কখন ট্রাকশনটা দিব, দুইটার ক্ষেত্রে আমি ট্রাকশন দিব হলো ডিউরিং ইউটারাইন কন্ট্রাকশন, তাহলে সিনক্রোনাইজড উইথ ইউটারাইন কন্ট্রাকশন। ঠিক আছে, ইউটারাইন কন্ট্রাকশন দিয়ে আমি এই দুইটাকে আমি ট্রাকশনটা দিব। আচ্ছা, তারপরে যখন বাচ্চার ডেলিভারিটা হেডটা ডেলিভারি হয়ে যাবে তখন আমি কি করব, তখন কি আমি বেকমটা ধরে রাখবো না, যেই বাচ্চার হেডটা হয়ে যাবে আমি ঝট করে আমি কি করব, এই ট্রাকশনটাকে ছেড়ে দিব, আমি আর টান দিব না, না দিয়ে কাপটা তো আটকানো থাকবে। যেই ডেলিভারি হয়ে যাবে তাহলে কাপটা আমাকে ছুটাইতে হবে, তখন আমি কি করবো, নেগেটিভ প্রেসারটাকে রিলিজ করতে হবে। ঠিক আছে, ওইখানে কাপের সাথে একটা রিলিজিং ভালভ থাকে, আমি আর ওয়েট করবো না ওই পাম্প থেকে এটা কমাবে বা কিছু করবে, হ্যাঁ তো এখানে একটা রিলিজিং ভালভ থাকে, যেই বাচ্চার মাথাটা বের হয়ে যাবে তখনই আমি রিলিজিং ভালভটাকে ওপেন করে দিব, খুলে দিব। খুলে দিলে কি হবে, নেগেটিভ প্রেসারটা চলে যাবে এবং স্কার্ফ যেটা সাক হয়েছিল সেটা বাইরে চলে আসলো, তখন কাপটা রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ট্রাকশন দিব এট রাইট অ্যাঙ্গেল টু দ্য কাপ। ঠিক আছে, তারপর এই ট্রাকশন ডিউরিং দ্য ইউটারাইন কন্ট্রাকশন, আর ট্রাকশন রিলিজ করব বিটুইন দ্য ইউটারাইন কন্ট্রাকশন, যে মাথাটা হয়ে যাবে ডেলিভারি হয়ে যাবে আমি ট্রাকশনটা বিটুইন দ্য কন্ট্রাকশন আমি রিলিজ করে দিব। তার আগেও যদি আমি একটা ট্রাকশন দিলাম আসলো না কন্ট্রাকশনের সময়, তাহলে আমি ওয়েট করব, ট্রাকশনটা আর দিব না, রিলিজ করে দিলাম, যখন রিটার্ন কন্ট্রাকশন না থাকবে, আবার যখন কন্ট্রাকশন আসবে আবার আমি ট্রাকশনটা দিব। যেই বেবির হেড ডেলিভারি হয়ে যাবে ওইখানে একটা রিলিজিং বাল্ব আছে, বাল্বটা খুলে দিলে নেগেটিভ প্রেসারটা কমে যাবে এবং আমার কাপটা সরে আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো স্টেপস। এবার হলো হোয়াট আর দ্য কমপ্লিকেশনস, কমপ্লিকেশনস কি কি হতে পারে এই ইচ্ছেতে। তাহলে একটা কি কমপ্লিকেশন, একটা তো ফিটাল, মেটার্নাল কি হতে পারে, আমি একটা কথা বলছি, প্রথম যখন আমি নেগেটিভ প্রেসার তুলবো, তুলে আমি 2 মিনিটস পরে আমি একটু ওয়েট করব, আমি দেখবো যে কি অসুবিধা মায়ের সার্ভিক্স এর, কেননা ভেকুয়াম এক্সট্রাকশন বা ভেন্টোস কিন্তু 8 সেন্টিমিটার ডাইলেটেশনেই আমরা করতে পারি, ফুললি একদম ডাইলেট হতেই হবে এমন কোনো কথা নাই ফোরসেপস এর মতো। এখানে আমরা 8 সেন্টিমিটার, বাকি যদি 2 সেন্টিমিটারও থাকে, যদি ফিটাল হেডটা ছোট থাকে এবং নিচে নেমে আসে, তখন কিন্তু আমরা 8 সেন্টিমিটার ডাইলেটেশনেই আমরা বেন্টোসটা করতে পারি, কাপটা অ্যাপ্লাই করতে পারি। বাট সেই ক্ষেত্রে আমার কি কমপ্লিকেশন হতে পারে, মেটার্নাল ইনজুরি। কি ইনজুরি, সার্ভিক্সটা, সার্ভাইকাল টিস্যুটা কাপের ভিতরে ঢুকে যেতে পারে, যদি নেগেটিভ প্রেসার করে টান দেই ছিঁড়ে চলে আসবে, সার্ভাইকাল ইনজুরি হবে, অথবা কিছু ভেজাইনাল টিস্যু চলে যেতে পারে। তাহলে এইটা হলো মেটার্নাল কমপ্লিকেশনস। বাট মেইনলি কার কমপ্লিকেশনস হয়, মেইনলি কমপ্লিকেশন হয় ফিটাল। কি হতে পারে, যেহেতু স্কাল্পটা আমার কাপের ভিতরে ঢুকে যায়, তাহলে জোরে যখন আমি ট্রাকশন দিব স্কাল্পটা এভালশন হতে পারে, বের হয়ে চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা স্কাল্পটা যদি চলে আসে এটাকে বলা হয় স্কাল্প এব্রেশন অথবা স্লাফিং অফ দ্য স্কাল্প। ঠিক আছে, তাহলে স্কাল্প যদি ই হয়, স্ল্যাপ হয়ে যায়, এটা একটা হতে পারে। আরেকটা কি হতে পারে, আমি বললাম এখানে একটা সোনায় তৈরি হয় যেটাকে আর্টিফিশিয়াল কেফাল হেমাটোমা, সাক করে স্কাল্পটাকে নিয়ে যাচ্ছে কাপের ভিতরে, এটাকে বলা হয় কেফাল হেমাটোমা। ঠিক আছে, একটা না ওটাকে বলা হয় কেপুট সাকসিডিয়াম, যেটা তৈরি হয় সেটা কেপুট সাকসিডিয়াম, আর এখানে কেফাল হেমাটোমা হতে পারে। তোমরা কি জানো কেপুট আর কেফালের হেমাটোমার মধ্যে কি ডিফারেন্স? কেফাল হেমাটোমা, হেমাটোমা মানে এখানে কিন্তু ব্লিডিং হচ্ছে, কোথায় ইনজুরি হচ্ছে, তাহলে ব্লিডিং হওয়ার জন্য স্কাল বোনে,
স্কালগুলোর যে ব্লাড গুলা থাকে সেইখানে স্কালে গিয়ে যদি ফ্র্যাকচার হয় হয়ে যদি ওখানে ব্লিডিং হতে থাকে তাহলে এটাকে বলা হয় কেফাল হেমাটোমা। এটা বোন এবং পেরিওস্টিয়ামের মাঝখানে এই হেমাটোমাটা তৈরি হয়। আর কেপুর সাকসিডিয়াম কি? কেপুর সাকসিডিয়াম হলো গিয়ে যে ফ্লুইড জমা হয় ইন দা স্কাল্প লেয়ার। স্কাল্প মানে স্কাল্পের যে স্কিনের অনেকগুলো 5টা 6টা লেয়ার আছে ওখানে গিয়ে পানি জমে, এটা কিন্তু কোনো ব্লাড জমে না। ঠিক আছে, কিন্তু কমপ্লিকেশন অফ দা ভেন্টোস যদি হয় সেখানে কেফাল হেমাটোমা হতে পারে, ব্লিডিং হয়। আর কি হতে পারে? ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। এখানে কিন্তু ফিটাসের মাথায় একটু কমপ্লিকেশনসটা বেশি হয়। হ্যাঁ, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়, রেটিনাল হেমোরেজ হতে পারে এবং পরবর্তীতে দেখা যায় যে ব্লিডিং ডিসঅর্ডার হয়ে জন্ডিস এখানে ডেভেলপ করতে পারে। ঠিক আছে, পেশেন্টের বেবি জন্ডিস ডেভেলপ করে। তাহলে কমপ্লিকেশনস তোমরা মাথা এবং রেটিনাল হেমোরেজ খুব বেশি এখানে হয়ে থাকে। তাহলে কমপ্লিকেশনস অনেক কিছুই হয়ে গেল এখানে পড়া তোমাদের, তাই না? এই কয়েকটা জিনিসই তোমাদের দিবে হলো ফোর্সেপস এবং ভেন্টুস থেকে। কাপের সাইজ দিয়ে দিবে, কি কি সাইজের থাকে এবং টাইপ অফ কাপ এটা অবশ্যই দিবে। ঠিক আছে, টাইপ অফ কাপস কি কি মেটাল দিয়ে তৈরি, কি কি করা যায় এবং কতটুকু প্রেসার তোলা যায় সেই কথাটা একদম তোমাদেরকে অস্পিতে এটা দিবে। আর আরেকটা দিবে হলো ইন্ডিকেশন এন্ড কন্ট্রা ইন্ডিকেশনস। ঠিক আছে, এটা দিবে। আর আরেকটা জিনিস যেটা এসওই তে খুব বেশি ধরে এবং তোমাদের রিটেনেও খুব বেশি আসে, অ্যাডভান্টেজ of the ventose over forceps and advantage of the forceps over ventose। তোমাদের বইয়ে খুব সুন্দর করে দুটো লেখা আছে, দেখো দুটো ভাগ করা আছে। হ্যাঁ, অ্যাডভান্টেজ অফ ভেন্টোস আর অ্যাডভান্টেজ অফ দা ফোর্সেপস, এই দুইটা পড়লেই ডিফারেন্স বিটুইন ভেন্টোস এন্ড ডিফারেন্স বিটুইন ফোর্সেপস এন্ড ভেন্টোস এই কথাটা তোমাদের হয়ে যাবে। এটা তোমাদের রিটেন কোশ্চেন। আর মুখে মুখে যদি বলা হয় তাহলে বলি অ্যাডভান্টেজ কি হতে পারে? একটাই অ্যাডভান্টেজ খুব ভালো শুনতে চায়, সেটা হলো ফোর্সেপস এর অ্যাডভান্টেজ হলো ভেন্টোজের উপরে যে প্রিমেচিউর বেবির সময় তোমার ফোর্সেপস দেয়া যেতে পারে। বুঝছো? প্রিমেচিউর বেবি যেটা সেটার মধ্যে ফোর্সেপস দেওয়া যায়, কিন্তু কন্ট্রা ইন্ডিকেশন অফ দা ভেন্টোস, যে ভেন্টোসে আমরা প্রিমেচিউর বেবির ক্ষেত্রে দিতে পারি না। ফোর্সেপস অ্যাক্ট করে হলো, একটু ধরো, হ্যাঁ আমি একটু কথা বলি। হ্যাঁ বলো শুনি। হ্যাঁ, না নিচ্ছি, কেন বলো? স্প্রে কি বলো না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্প্রে। আর এমনি কিন্তু সেটা আনেনি না আনন্দ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর তাহলে আমি নামাই দিই। আমি, তুমি কি এখনই রওনা দিবা না 10 মিনিটস একটু ওয়েট করো? ওদের মনে হয় এখনই শেষ করে দিব। আচ্ছা তোমাকে ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাডভান্টেজ অফ ভেন্টোজ এর মধ্যে কি হতে পারে? অ্যাডভান্টেজ আমি যদি বলি, এখানে রোটেশনটা আমরা ভেন্টোজ দিয়ে করতে পারি। তাহলে মেল রোটেটেড হেড হলে পরে আমরা মেল রোটেশন হেডে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এটা কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ অফ ভেন্টোজ। ঠিক আছে, তারপরে যেটা বলতে পারো এটা টেকনিক্যাল যে জিনিসগুলা বলা হয় সেটা হলো যেটা লেস স্পেস অকুপাইং। ফোর্সেপসটা যেমন অনেক বেশি পেলভিসের মধ্যে জায়গা নিয়ে নেয়, কিন্তু ভেন্ট্রোসটা কিন্তু জাস্ট অল্প একটু জায়গা নিয়ে কোথায় লাগে? ফিটাল হেডের মধ্যে লাগে। ঠিক আছে, আর আরেকটা ইম্পর্টেন্ট হলো ট্রাকশন ফোর্স। ট্রাকশন ফোর্স কি? আমি বললাম ফোর্সেপসে হলো 20 কেজি এন্ড 13 কেজি। ঠিক আছে, 20 কেজি প্রাইমারি, 13 কেজি হলো তোমার মাল্টিতে। কিন্তু এখানে হলো ট্রাকশন ফোর্স লেস দেন 10 কেজি, বোথ মাল্টি এন্ড প্রাইমারি। তাহলে এটা আমার খুব ভালো একটা জিনিস হলো, এখানে আমার অ্যাডভান্টেজ হলো। ঠিক তো? আর আমার এখানে পেরিনিয়াল ইনজুরিটা কম হয়। তাহলে ইম্পর্টেন্ট হলো মেল রোটেটেড হেডে এটা করা যায়, ট্রাকশন ফোর্সটা কম হয় এবং পেরিনিয়াল ইনজুরি এখানে খুব কম হয়। কিন্তু আর ট্রমা, পেলভিক ফ্লোর এগুলো সব কম হয়, অ্যানালজেসিয়া খুব লাগেই না। এটা হলো অ্যাডভান্টেজ আমার। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি হলো? প্রিমেচিওর, এটা খুব ইম্পর্টেন্ট বললাম যে প্রিমেচিওর বেবির ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি না এবং এটার স্কাল্প অ্যাব্রেশন
বেবির যেটা ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, স্কাল্প অ্যাব্রেশন, এই জিনিসটা খুব বেশি হয় হলো ভেন্টোজে। ঠিক আছে, এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। তাহলে ডিসঅ্যাডভান্টেজ দুইটা, একটা হলো প্রিমেচিউর বেবি, স্কাল্প অথবা বেবির যে কমপ্লিকেশন স্কাল্পে হয় সেই জিনিসগুলা এখানে হায়ার দেন ফোরসেপস। এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ হলো মেল রোটেশন হেডে দেওয়া যায়, ট্রাকশন ফোর্স কম, এন্ড পেইনাল ইনজুরি কম হয়। এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর অ্যাডভান্টেজ অফ ফোরসেপস কি হবে? তাহলে কি হলো, জাস্ট উল্টা, ভেন্টোজের মতো জাস্ট উল্টা। কি হলো, এর জন্য কি অ্যাডভান্টেজ? একটা প্রিমেচিউর বেবি, আরেকটা যদি ফিটাল ডিস্ট্রেস শুরু হয়, তাহলে তোমরা কি মনে করো যে ভেন্টোজ ভালো হবে নাকি ফোরসেপস ভালো হবে? টাইম কোনটায় কম লাগে? টাইম কম লাগে হলো ফোরসেপস ডেলিভারি। কারণ আমি অ্যাপ্লাই করলাম, ঝট করে টান দিয়ে বের করে ফেললাম। কিন্তু ভেন্টোজে কি লাগবে? আমাকে নেগেটিভ প্রেসার উঠাতে গিয়ে আমাকে মোটামুটি 10 মিনিটস এর মতো সময় লাগবে। ততক্ষণে কিন্তু ফিটাল ডিস্ট্রেস হয়ে আরো বেবি খারাপ হয়ে যাবে। তাহলে আমার ফোরসেপস এর অ্যাডভান্টেজ হলো প্রিমেচিউর বেবিতে অ্যাপ্লাই করা যায়। 2 নাম্বার হলো ফিটাল ডিস্ট্রেসে এটা কুইক ডেলিভারি করা যায়। আর ইটস as a protective case in case of premature baby. ঠিক আছে, ফোরসেপসটা প্রোটেক্টিভ কেজ হিসাবে প্রিমেচিউর বেবির মাথায় কাজ করে। আর আরেকটা অ্যাডভান্টেজ কি ফোরসেপসের, যেটা ভেন্টোজে করা যায় না, সেটা হলো আফটার কামিং হেড অফ দা ফিটাস ইন ব্রিচ প্রেজেন্টেশন আমরা এই কাজে লাগাইতে পারি আমরা ফোরসেপসটাকে। ঠিক আছে, আর ফোরসেপসের হায়ার রেট অফ সাকসেস ইন ভ্যাজাইনাল ডেলিভারি। এটা হলো আমার অ্যাডভান্টেজ অফ ফোরসেপস। কিন্তু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি, ট্রাকশন ফোর্স বেশি লাগে, তারপরে যদি, আর এটা হলো যে ফেশিয়াল পালসি করে, ইনজুরিটা ম্যাটারনাল এন্ড ফিটাল ইনজুরি ফোরসেপসে বেশি হয়, এটা স্পেস অকুপাইং লাগে এখানে। ঠিক আছে, আর মেল রোটেশনে আমার এখানে কাজে লাগে না। তাহলে কি বুঝতে অসুবিধা হলো? No, ma'am. আচ্ছা, তাহলে তোমরা কয়েকটা অ্যাডভান্টেজ ইসে করে নিবা ফোরসেপস এর, আর কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ জাস্ট উল্টা দিকে উল্টা গুলা বললেই হবে ভেন্টোজের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এটা তো তোমরা বুঝেই গেছো, তাই না? তাহলে এইগুলা যদি জানো, তাহলে যখন ডিফারেন্স বিটুইন ভেন্টোজ এন্ড ফোরসেপস এটা যদি বলে, তাহলে তোমরা এটা রিটেনেও লিখতে পারবা। ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট যেটা বললাম আমি, ভেন্টোজের ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হলো মেল রোটেটেড হেডে দেওয়া যাবে, আর ফোরসেপস এর অ্যাডভান্টেজ হলো গিয়ে প্রিমেচিউর বেবিতে দেওয়া যাবে। টাইম কম লাগবে, সেখানে ফিটাল ডিস্ট্রেসে দেওয়া যাবে, এটা খুব বেশি। আর ভেন্টোজের অ্যাডভান্টেজ আরেকটা কি, ট্রাকশন ফোর্সটা কম লাগবে এন্ড ইনজুরিটা কম হবে, মেটারনাল ইনজুরি কম হবে। আবার ফোরসেপস এ বেশি হবে মেটারনাল ইনজুরিটা, আর ভেন্টোজে হবে মেটারনাল ইনজুরিটা কম হবে বাট ফিটাল ইনজুরি বেশি হবে। জাস্ট উল্টাটা, ফোরসেপস হলো মেটারনাল ইনজুরি বেশি হবে কিন্তু ফিটাল ইনজুরি কম দেন ভেন্টোজ। ব্যাস এতটুকু পড়লেই তোমাদের দুইটা জিনিসই হয়ে যাবে। কিন্তু ভেন্টোজের ক্ষেত্রে তোমাকে কাপের সাইজ টাইজ এগুলো খুব ভালো করে, কাপের টাইপ এগুলো আসে, এটা তোমাকে খুব ভালো করে এখানে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, ভেন্টোসটা মনে হয় তোমাদের দেখানো যাবে কিনা আমি জানি না ইনস্ট্রুমেন্ট, বাট ফোরসেপস তোমরা হাতে নিয়ে এখানে দেখতে পারো। আচ্ছা, আজকে কি আরেকটু পড়বা আর কোনো ইনস্ট্রুমেন্টস? No, ma'am. তাহলে আগাবে কি করে? এর আগের দিনের অস্পিটা তো মনে হয় সিদ্দিকা ম্যাডাম নিতে পারেনি, তাই না? নিছিল সিদ্দিকা? No, ma'am. তাহলে তো তোমাদের অস্পিতে তোমরা পিছায় থাকবে না। Ma'am, আস্তে আস্তে যাবে। আচ্ছা, ইনস্ট্রুমেন্টের পড়া বলি আমি, তাহলে পড়া ধরে ফেলবো এরপরের বার। কি কি ইনস্ট্রুমেন্ট খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং কিভাবে পড়বা আমি এতটুকু বলে দিই তোমাদেরকে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট তো আইডেন্টিফিকেশন চলে আসবে। ঠিক আছে, নামটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়তে হবে। যেমন ধরো ওই কাসকোজ যদি দেয়, তাহলে তোমাদেরকে বলতে হবে বাইবাল্ব, সেলফ রিটেইনিং, হ্যাঁ, কাসকোজ, স্পেকুলাম। আর সিমস হলে ডাবল ব্লেডেড সিমস স্পেকুলাম, ডাবল ব্লেডেড বলতে হবে। আবার অনেক সময় ছবি দিয়ে দেয় সিঙ্গেল ব্লেডেড, তখন কিন্তু সিঙ্গেল ব্লেডেড বলতে হবে। ঠিক আছে, ছবি দেখে। তো তোমরা তো পড়বাই, তাহলে তোমাদেরকে সিম স্পেকুলাম, আরেকটা হলো কি বললাম, কাসকোস। ঠিক আছে, সেলফ রিটেনিং, পুরো নামটা আইডেন্টিফিকেশন ঠিক করে তোমাদেরকে এই দুইটা ভালো করে পড়তে হবে। এবং তারপরে কোয়েশ্চেনটা চলে আসবে,
এটার ইউজ, কি কি ইউজ আমরা করি। তোমাদেরকে বলে রাখি, দুইটা বই নিয়ে বসবা, গাইনি এন্ড অবস। দুইটা বই থেকে তোমরা গাইনির ইউজ নিবা কয়েকটা, আর অবস এর ইউজ নিবা কয়েকটা, ঠিক আছে? বুঝতে পারছো? স্পেকুলাম যখন পড়বা, নামটা নিবা, আইডেন্টিফিকেশন, দেন ইউজটা, তাহলে তোমরা একদম দুই বই থেকে গাইনেকোলজিক্যাল ইউজ এন্ড অবস্টেট্রিক্যাল ইউজ এই জিনিসটা জানবা। আর একটা আছে হলো স্টেরিলাইজেশন, ঠিক আছে? এটা সম্বন্ধে খুব বেশি আসে, আর আসে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? কাসকোসের অ্যাডভান্টেজটা কি হতে পারে? সেলফ রিটেনিং, যেহেতু তোমার আর একটা হাত ইউজ করলেই হবে, আর কোনো হাত ইউজ করবে না, যেহেতু স্ক্রু দিয়ে আমি এটা সেলফ রিটেইন করে থাকতে পারে, তাহলে তোমার কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার হয় না, ঠিক আছে? আর ডিসঅ্যাডভান্টেজ কি কাসকোসে? যখন কাসকোসের দুইটা ব্লেড একদম ভেজাইনাল ওয়াল নিয়ে যায়, তাহলে ভেজাইনাল ওয়াল গুলো আমরা ভালো দেখতে পারি না, এরকম। তাহলে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের কি পড়বা? আইডেন্টিফিকেশন, ইউজ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এন্ড দেন স্টেরিলাইজেশন। মনে থাকবে? সবাই একটু নোট করো যদি থাকো তোমরা, তাহলে জি নোট করে নাও যে এই এই জিনিস আমরা পড়বো। তাহলে কি কি পড়া তোমাদের? ম্যাম, কাসকোসাস কাসকোস পড়বা, সিম স্পেকুলাম পড়বা, আর হলো ক্যাথেটার, প্লেন রাবার ক্যাথেটার। যেই যেই পয়েন্ট গুলা বলছি নোট করছো, সেই পয়েন্ট গুলা ধরে ধরে তোমরা এটা তৈরি করে ফেলো। প্লেন রাবার ক্যাথেটার ইন কেস অফ অবস, ইন কেস অফ গাইনি, ইউজ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এন্ড দেন আর হলো ফলিস ক্যাথেটার, ঠিক আছে? তাহলে ফলিস ক্যাথেটার পড়বা। ফলিস ক্যাথেটারে এডেড একটা জিনিস থাকে, ইউজ তো থাকেই, আরেকটা কোয়েশ্চেন তোমাদের থাকে, আমি দেখছি এটা আমার মনে আছে, পয়েন্ট করে দেয়। যেমন ফলিস ক্যাথেটারটা আমরা কখন কখন ইউজ করি, কোন অপারেশনে কতদিন রাখি, ঠিক এটা বলে দেয়। যেমন ধরো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, কতদিন ক্যাথেটার রাখি। তারপরে বলা হয় যে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতে কয়দিন রাখি, ব্লাডার ইনজুরিতে কয়দিন রাখি, এন্ড আরেকটা হলো আমরা যখন ভিভিএফ রিপেয়ার করি, এই চারটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিএফ রিপেয়ার করি তখন কতদিন রাখি। তাহলে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে আমরা ইউজুয়ালি 24 আওয়ার্স রাখি, ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতে 3 ডেজ রাখি, ঠিক আছে? আর যদি কোনো ব্লাডার ইনজুরি হয়, আমরা 10 ডেজ থেকে 14 ডেজ, মনে থাকবে 10 ডেজ থেকে 14 ডেজ আমরা এই ক্যাথেটারটা রাখি। আর যদি আমার ভিভিএফ রিপেয়ার হয় 2 to 3 উইকস, মানে 14 ডেজ থেকে 21 ডেজ পর্যন্ত আমরা এই ক্যাথেটারটা রাখি, ঠিক আছে? আর এটার ক্যাপাসিটি কত থাকে? 60 ml, 75 ml। ভালভটার ক্যাপাসিটি কতটুকু থাকে, সেলফ রিটেইন করে যে সেটার জন্য কতটুকু থাকে। এখানে বাই ভালভ থাকে, দুইটা ভালভ থাকে, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা। কিন্তু এই কোয়েশ্চেনটা খুব বেশি আসে যে ফলিস ক্যাথেটার আমরা কি কি ইউজ, কি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপরে স্টেরিলাইজেশন। রাবার ক্যাথেটার আমরা স্যাভলনে, দুবাইয়ে আমরা করতে পারি, কিন্তু ফলিস ক্যাথেটার ইথাইনাল টেট্রা অক্সাইড এটার মধ্যে দুবাইয়ে আমরা কি করি? স্টেরিলাইজেশন করি। তাহলে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের এটা, তাহলে তোমাদের চারটা, তুমি আর তো কেউ নাই, বাট তুমি সবাই যারা যারা আসো তোমরা বলে দিবা যে তোমাদের রাবার ক্যাথেটার, ফলিস ক্যাথেটার, সিম স্পেকুলাম এন্ড কাসকোস স্পেকুলাম, ঠিক আছে? এই চারটা স্পেকুলাম তোমাদের পড়া, আমি তোমাদের পড়া ধরেই এটা শেষ করব, ঠিক আছে? জি ম্যাম। তাহলে কি আজকে শেষ? ম্যাম, ভিভিএফ এ কতদিন রাখবো ম্যাম? ভিভিএফ এ আমরা বলতাম আগে 3 উইকস আফটার রিপেয়ার, ঠিক আছে? তো এটা বলা হয়, আবার এরকমও রেঞ্জ দিয়ে দেয় 2 উইকস টু 3 উইকস, 2 to 3 উইকস, এটা রেঞ্জে থাকে, আমি দেখছি। হ্যাঁ, ধরো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি রেঞ্জে থাকে 24 থেকে 48 আওয়ার্স। তারপরে থাকে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতে থাকে হলো 3 to 5 ডেজ। হ্যাঁ, আর যদি ব্লাডার ইনজুরি হয় তখন আমরা ব্লাডার ইনজুরিতে আমরা কতদিন রাখি? 10 to 14 ডেজ। আর যখন আফটার রিপেয়ার অফ দ্য ভিভিএফ তখন আমরা রাখি হলো 14 ডেজ থেকে 21 ডেজ, মানে 2 to 3 উইকস, ঠিক আছে? আর প্রত্যেকটা স্টেরিলাইজেশন এই পড়বে। এই চারটা ইনস্ট্রুমেন্ট তোমাদের দিলাম, আর আজকে দুইটা, 6টা। ওই চারটা ইনস্ট্রুমেন্ট আমি পড়াবো না, কিন্তু আমি যেভাবে তোমাদেরকে বলছি যে ইউজ কি, গাইনি থেকে অবস থেকে নিবা, এই ঠিক ওইভাবেই তোমরা পড়ে রাখবা, আমি এটা পড়া করবো, ঠিক আছে? এইটার সাথে আরেকটা পড়া থাকে
ডিএনসি থাকে তো না, যখন স্পেকুলাম আসবে আমরা ডিএনসি পড়ার সময় স্পেকুলামটা ইউজ করে থাকি, ডিএনসি ডিএনএ অনেক কিছু না, সাকশন ইভাকুয়েশন, তখন কিন্তু এই ডিএনসি সম্বন্ধে সব ধরা হবে, কমপ্লিকেশনস অফ ডিএনসি। ঠিক আছে, ডিএনসি যদি কোনো কমপ্লিকেশন হয়, যদি আমরা এমআর করতে গেলে পারফোরেশন হয়, ডিএনসি করতে গেলে পারফোরেশন হয়, হ্যাঁ, তখন আমরা পারফোরেশনটা কিভাবে আইডেন্টিফাই করব, এটা কিন্তু রিলেটেড কোয়েশ্চেন, পারফোরেশন আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং আমাদের ম্যানেজমেন্ট তখন কি হবে, এবং কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে ডিউরিং ডিএনসি ছোট বড় অনেক রকমের ইনজুরি হয়। ছোট ইনজুরি হয় কি স্মল ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেমন হলো ইউটেরাইন সাউন্ড যখন ঢুকানো হয় তখন যদি হয় ইনজুরি, এটা স্মল ইনজুরি। বাট যদি আমি কিউরেট দিয়ে হয়, এত মোটা একটা জিনিস দিয়ে, তখন এটা হবে কি বিগ ইনজুরি। ঠিক আছে, এটার সাথে ডিএনসিটা তোমাদের পড়ে ফেলতে হবে, ডিএনসি কিভাবে করা হয়, কখন ইন্ডিকেশন, কখন কমপ্লিকেশন কি কি হতে পারে, পারফোরেশন হলে পরে কিভাবে আমরা আইডেন্টিফাই দ্য পারফোরেশন এন্ড আমাদের ম্যানেজমেন্ট অফ দ্য কর্পোরেশন। তাহলে অনেকগুলা পড়া দিলাম তোমাদের, এগুলো আমি ধরে নেক্সট টাইম তারপরে আমি শুরু করব। কিন্তু তখন কিন্তু সবাইকে কথা বলতে হবে, সবাই যদি এরকম চুপ করে থাকে আমি সাথে সাথে বন্ধ করে দিয়ে আমি আপাকে জানাই দিব যে আপা এই যে, আজকেই তো আপা জিজ্ঞেস করবে যে কয়জন ছিল, প্রথমে ছিল 22 জন, তারপরে কমতে কমতে এখন চলে আসছে 17 জন। কেন? ম্যাডাম তো বলে যে, আব্বাসি তো বললো যে ওর সময় ছিল 110 জন, তোমরা ছিল, তারপরে ম্যাডামের সময় 85 83 এরকম থাকো, মাসুদা ম্যাডামের সময় তোমরা 50-র উপরে থাকো, আমি যখন পড়াই তখন তোমরা এত কম থাকো কেন? তাদের কি পড়াটা ভালো লাগে না? হ্যাঁ, সমস্যা কি? আমাকে একটু বলো তো। আপাতত আমাকে যখন জিজ্ঞেস করবে, আমি যদি বলি আপা 21 জন ছিল, পরে আস্তে আস্তে 17 জন হয়ে গেছে, তখন বলবে না যে তুমি পড়াতে পারো না? হুম, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমার পড়ায় বুঝতে, তাহলে তোমরা আমাকে একটু বলবা তো যে ম্যাডাম এভাবে পড়ালে ভালো লাগে, বা এইভাবে পড়ালে আমরা থাকবো। বলো। নাফিক তুমিই বলো। ম্যাম মুঝে বেশিরভাগ মানুষের ইন্টারনেটেই সমস্যা হয় ম্যাম, আজকেও যেমন সকালবেলা সমস্যা হচ্ছিল ম্যামের ক্লাসে। হ্যাঁ, এত কম হলে ভালো লাগবে পড়াতে? বা আপা যখন জিজ্ঞেস করে তখন তো আমি বলবো যে আপা এত কম লোক ছিল। ম্যাম ওই যে ইন্টারনেটেই সমস্যা ম্যাম, এখন বৃষ্টি হয় তো ম্যাম, এই জন্য বৃষ্টি হলেই চলে যায় ইন্টারনেট। না না, আমার সময় তো সবসময়